অনন্তকালই নিশ্চিত হয়েছিল। তথাপি এটি যেন আমাদের কাছে বিদায় নয়, এটি পরবর্তী সূচনা মাত্র। আমরা তাই ওই পরবর্তী সূচনাকে উদযাপন করতে আজ একত্রিত। অগ্রজ ও অনুজদের সম্পর্ক অত্যন্ত গভীর, কখনো রাগ তো কখনো ভালোবাসা, কখনো শাসন তো কখনো আবার বন্ধুত্ব। এ যেন এক সরস সম্পর্কের বন্ধন। সেই বন্ধনে আবদ্ধ হয়ে ইচ্ছা বা অনিচ্ছা থাকা সত্ত্বেও আজ আমরা একত্রিত। অগ্রজগণকে বিজয় সম্বর্ধনা দেওয়াই, না তো বিদায় সম্বর্ধনা, বিজয় সম্বর্ধনা দেওয়াই অনুজদের উদ্দেশ্য। তাই আজ এই মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণকেই পারম্পরিক সম্বর্ধনা জ্ঞাপনের যথাযোগ্য সময়রূপে নিশ্চিত করে সেই পরমেশ্বরকে আমরা একত্র স্থাপনের জন্য প্রার্থনা জানাবো। অনুজদের কণ্ঠে মঞ্চে আহ্বান করছি অভিজিৎ, কল্যাণ, বিনয় ও সৌম্যজিৎকে। श्री गुरुभ्यो नमः। हरिः ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्ति शान्ति शान्तिः। ओम श्रद्धयाग्निः समित्यते श्रद्धया विन्दते हविः। श्रद्धां भगस्य मूर्धनि वचसा वेदयामसे। प्रियग् श्रद्धे ददतः प्रियग् श्रद्धेति दासतः। प्रियं भोजेषु यज्वसु इदं उदितं कृधि। यथा देवा असुरेषु श्रद्धामुग्रेषु चक्रिरे। एवं भोजेषु यज्वसु अस्माकमुदितं कृधि। श्रद्धान् देवा यजमानाः वायुगोपा उपासते। श्रद्धागुं हृदयया कोत्या श्रद्धया हूयते हविः। श्रद्धां प्रातर्हवामहे श्रद्धां मध्यन्दिनं परे। श्रद्धागुं सूर्यस्य निमृचे श्रद्धे श्रद्धापये हमा। श्रद्धा देवानधिवस्ते श्रद्धा विश्वमिदं जगत्। श्रद्धां कामस्य मातरम् हविषा वर्धयामसे। ओम शान्ति शान्ति शान्तिः। ओम संगच्छध्वं संवदध्वं संवो मनांसि जानताम्। देवा भागै यथा पूर्वे संजानाना उपासते। समानो मन्त्रः समितिः समानी समानं मनः सह चित्तमेषाम्। समानं मन्त्रमभिमन्त्रयेव समानेन वो हविषा जुहोमि। समानी वागोतिः समाना हृदयानि वः। समानमस्तु वो मनो यथा वस्तु सहासते। ओम शान्ति शान्ति शान्तिः। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। श्री
জেনে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। তুমি আলো দিতে প্রতিদিন সূর্য দাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও খুঁজে ফোটাও। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য দাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও খুঁজে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলকার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়েছে তুমি ওটাও বদ্ধ করে তাকে। বলকার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমার ক্ষমা দিয়েছে তুমি ওটাও বদ্ধ করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। Oh
বিবেকানন্দ শৈক্ষণিক কোর্স সংস্থান সংস্কৃত ও দর্শন বিভাগে 2018 থেকে 2023 বর্ষের ছাত্রবৃন্দের মিলন সম্বর্ধনা। হে উদীয়মান সূর্যস্বরূপ যুবক, তুমি প্রদীপ্ত হও, তোমার তেজপ্রভা দ্বারা ধরণীকে কলুষমুক্ত করো। এই যেন আমাদের কাছে বিদায় নয়, পূর্ণ প্রকাশের প্রতি একটা পদক্ষেপ মাত্র। হে পবিত্র আত্মা, জীবন ধারণ রূপ মহাকর্মযজ্ঞে অঙ্গীভূত পঞ্চবর্ষব্যাপী অধ্যয়ন রূপ ব্রহ্মযজ্ঞে তুমি যজমান রূপ। এই এখন যজ্ঞে পূর্ণাহুতির সন্নিহিত, এ যেন পরবর্তী অঙ্গযজ্ঞের সূচক স্বরূপ, বিদায় স্বরূপ নয়। হে বর্ধিত ক্রমসদৃশ, তুমি বর্তমান অবয়বকে পরিত্যাগ পূর্বক বৃহৎ অবয়ব ধারণ করতে প্রচেষ্টারত। এই যেন পরিশ্রান্ত দেশবাসীকে শীতল ছায়াদানের প্রচেষ্টা স্বরূপ, বিদায় রূপ নয়। হে বসুধার ননী, এগিয়ে চলো হাতে হাত রেখে, ফিরিয়ে আনো সেই নব উজ্জ্বল অধ্যায়। আদর্শের পূর্ণভূমিতে নিজেকে সাফল্যমণ্ডিত করে উচ্চ শিখরে গিয়েও ভুলো না যে তুমি এই ধরনীর সন্তান। তোমার প্রয়াস ধরনীর উন্নতি ও সার্বিক কল্যাণে প্রবর্তিত হোক। হে অগ্রগামী, এই নিরন্তরতা যেন তোমার জীবনে অসীম শক্তির জাগরণ ঘটায়। সকল বিঘ্ন কাটিয়ে এভাবেই এগিয়ে চলো তোমার পদক্ষেপ। ভয় না পেয়ে সর্বদা তোমার ইচ্ছা সকল পূর্ণ করে তোলো। হে অগ্রজ, সঞ্চয় করা প্রতিটি স্মৃতি গ্রথিত করো নিজের জীবনে। প্রত্যেক মুহূর্তে ঘটে যাওয়া দিনলিপি তোমাকে সেই গূঢ় তথ্যের আদর্শের জানান দিই। শ্রেয়স্কামী তুমি, সর্বদা শ্রেয়তেই আবদ্ধ থাকো। হে ভবিষ্যতের নবজাগরণের অঙ্কুর, তোমারই মধ্যে প্রস্ফুটিত হোক সেই সুবর্ণ নব অধ্যায়। অন্তরের প্রতিটি রক্তকণায় প্রেরিত হোক বিজয়ী জয় হুঙ্কার। উষ্ণ রক্তে তুমি নিজেই নিজের পরিত্রাতা হয়ে ওঠো পীড়িতদের আশ্রয়। হে নিষ্ঠাবান, শিষ্টাচারের যে বহিঃপ্রকাশ তুমি নিজ দেহে ফুটিয়ে তুলেছ তা কখনো ভুলে যেও না। এই নিষ্ঠা তোমাকে এনে দেবে সকলের চিত্তহরণের অমৃত। সেই অমৃত পান করে তুমি হবে শ্রেষ্ঠ মানব। হে উন্নত, নিজের এই উন্নতি বহন করে পরশার্থী। তোমার প্রতিটি পদক্ষেপে প্রকাশিত হোক ঠাকুর, মা ও স্বামীজির অমৃতবাণী। এই বাণী জীবনে প্রতিফলিত করে এক গভীর শান্তির আস্বাদন করো। হে মুক্ত আত্মা, নিজের আত্মীয় ও গুরুজনদের আশীর্বাদকে মাথায় স্থান দিয়ে পরিবার ও সমাজকে ভালোবেসে তোমার জীবন নৌকাকে চালিত করো। এই জীবন নৌকা তোমাকে অনায়াসে সেই আদর্শে নিয়ে যাবে যা তোমার কাঙ্ক্ষিত। হে পরমেশ্বর, এই উদীয়মান সূর্যকে তুমি শক্তি প্রদান করো যাতে প্রদীপ্ত হতে পারে। হে পরম তত্ত্ব, এই পবিত্র আত্মাকে আত্মস্মৃতি প্রদান করো। হে পরমাত্মা, তুমি এই বর্ধিত দ্রুমসদৃশকে প্রাণশক্তি প্রদান করো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো, বিদ্যা অর্জনের মূল লক্ষ্যে ধ্রুব হও, এই প্রার্থনা রাখি। তোমার স্নেহাস্পদ অনুযোগ। মায়ের এই যত্নের মাধ্যমে জীবন নৌকা শুরু করে আজ আমরা অনেকটাই বড়। কাছে হয়তো মা থাকেন না, তবুও মায়ের কাছেই আমরা আছি এমন প্রতীতি যথার্থই। শৈশবের ভাই দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত বহু দায়িত্বের ও সম্পর্কের অধিকারী আমরা। বর্তমানে আমাদের দাদা ভাইয়ের অর্থাৎ অনুজ ও অগ্রজের এই সম্পর্ক যে কতটা অন্তরে তার প্রকাশ আমরা অবশ্যই পাই পথের পাঁচালীতে অপু ও তার দিদি দুর্গার মেলবন্ধনে। শুধুমাত্র গল্প কাহিনী নয়, শিশুদের জীবনে তাদের একমাত্র দাদাদের ভূমিকা যে কিরূপ তা সত্যি চমকপ্রদ। আমাদের চোখের কোণে পশুর আগমন ঘটায় এই মেলবন্ধন। তাই বলা যেতে পারে দাদার ভূমিকা অনবদ্য। তাই এই সম্পর্কের রক্ষা করা আমাদের একান্ত কাম্য। আজ অবধি আমরাও নানান সম্পর্কের মেলবন্ধনে আবদ্ধ হয়েছি। এই সম্পর্কে যখন একটু বাধা সৃষ্টি হয় তখন কষ্টই লাগে, তবুও হাসি মুখে সবকিছু মেনে নেওয়া হলে সবকিছুই সুখপ্রদ হয়। আজকের এই সভা আমাদের নতুন করে আবার মেলানো এক নতুন প্রতিজ্ঞা, যার মাধ্যমে আমাদের এই সম্পর্ক হবে অটুট। তবে দুঃখের বাক্যরাশিতে সবার মন বিষণ্ণ করা আজকের এই সভার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য সকলের মুখে হাসি ফুটিয়ে তোলা এবং আজকের দিনটাকে চিরস্মরণীয় করা। ফলস্বরূপ ছোট্ট একটা আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে
আমাদের এই 5 বছরের ক্রিয়াকলাপকে সংক্ষেপে তুলে ধরছি। কবিতার নাম অন্তিম ক্ষণ। কলেজ জীবন, শেখায় সে এক অভিনব শুভ অধ্যায়। ক্ষণিককালে সমাপ্ত হয়, তৈরি হলো আনসেমি মন। অনলাইনের ক্লাসেতেই সব সাজিয়ে নিলে হাসির ঘোড়া, একটু আধটু ফাঁকি হলো দেওয়া স্যার বা ম্যাডাম যতই পড়া। প্রকৃতি জলবায়ু আর শূন্যের সাথে মেলামেশা হলো, হঠাৎ করে করোনা দেবী আগমনে সব ভেস্তে গেল। ছোট্ট ছোট্ট পদক্ষেপে লকডাউনে পেরোলো সময়, বিয়ে কোর্সের 3টে বছর পেরোনোটা যেন কম বোধ হয়। পড়া হলো সব একটু আধটু, জমিয়ে হলো অনেক মজা। পরীক্ষা যে এসে গেল, তাই তো এবার পাবো সাজা। এই ভাবতেই কেটে গেল সব, অফলাইন কিংবা অনলাইন। দাঁতে দাঁত কি চেপে সবাই করলে শুরু বইয়ের লাইন। শিক্ষকদের সহায়তা পেয়ে আশার পূরণ পারলে করতে, নিজের নিজের পথের হদিশ নতুন ভাবে শুরু করতে। ছড়িয়ে ছিটিয়ে থাকবে সবাই, ভুলে যাবে না কখনো এসব। ভাববে তোমরা এই খানেতেই বছর খানেকের সেই কলরব। আসলে স্মৃতি পিছু পিছু সব, ভালো কিংবা মন্দ বিষয়। ভালোই ছিল সেই দিনগুলো, তখন বুঝিনি সেসব আশয়। বিদায় কখনো আনে না প্রলয়, আনে যে আবার মিলন বেলা। বিচ্ছেদ যদি হয়তো তবেই সম্ভব হবে সবাই মেলা। বিদায় সভায় বিরাজ করে আনন্দ আর শোকের প্রবাহ, সকল রিপু দমন করে মনুষ্যত্বের গানটি গাহ। এ সভা শুধু নয় কবিতায়, সূচনার সেই আলোক পর্ব শেখাবে সমাজে কেমন ভাবে পালন করবে নিজের ধর্ম। হাঁটতে শিখে, বলতে শিখে নতুন ভাবে সমাজ গড়ব। পদক্ষেপের সমুচ্চয়ে দৃঢ়ভাবে সবাই লড়ব। হাসি কান্না সবই দিয়ে লেখা হয় এই অনিত্য জগৎ। নিজের গুণের মধ্যে দিয়ে হয়ে উঠবে খুবই মহৎ। তাই তো নিজের বুদ্ধি সজাগ রাখতে হবে 3 কালেতে। শিষ্ট আচার বিচারগুলো মন দিয়ে সব করব নিজে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পাল্টে দেবে তাদের জীবন। লেখা হবে এক অভিনব যুগ, উজ্জ্বলতর রবির কিরণ। নয়কো চাওয়া নতুন শুরু, বাকি আছে অনেক পথ। সবাই মিলে উজ্জ্বল করি সেই পথেই মঙ্গল রথ। সুরের দ্বীপেতে মাতব সবাই, ভাসব সবাই সুখ সাগরে। দিবাকর সেজে আনবে প্রকাশ, ফুটিয়ে তুলবে নির্মল করে। বাহিত আশিস এগিয়ে দেবে, প্রেরণ করবে শুভময়তা। সৌম্য স্বভাব জিতে নেবে তুমি, সম্রাট রূপ নিয়ন্ত্রতা। আবির উড়িয়ে ধরণীর বুকে, জানান দেবে জয় সবাকার। স্ফুট হইবে লক্ষ্মীকান্ত, শশীর বুকে রাজুর বাহার। आनंदगंधकं मंदारं जनमंदारं वन्देहं यदुनन्दनं। वस्तुतः बङ्गभाषायां वक्तुममापि इच्छा अस्ति, किन्तु तत्र केवलं पञ्चमवर्षीयाः भवन्तः न सन्ति इत्यतः मम प्रतिज्ञा भङ्गः भवति इत्यतः अहं बङ्गभाषायां न वदामि। यदा भवन्तः केवलं पञ्चमवर्षीय इदानीं समाप्य यदा आगमिष्यन्ति ततः परं भवद्भिः सह अहं बङ्गभाषायामेव भाषणं करिष्यामि। ये सन्ति अत्र वर्षचतुष्टयं यावत्, तैः सह अहं तु इदानीं बङ्गभाषायां भाषितुं न शक्नोमि। केवलं भवता सह इति चेत् तत्र भेदभावः आगतः स्यात्। अस्तु, इदानीं भवतां सर्वेषाम् इतः 5 वर्षं यावत् तत्र अधीत्य बहिर्गमनकालः सामान्यतया अस्माकं MA इति उपाधिं समागच्छन्ति। प्रायः 2016 तस्मिन् काले पत्रिकायां काचित् वार्ता आगता आसीत्। यथा कश्चन युवकः हैदराबाद् नगरे कुत्रचित् कार्यं कुर्वन् आसीत्।
सः गतवान् कार्यं कृत्वा गतवान् पुनः मासात् परं तत्रैव यथा चलच्चित्रादिषु दृश्यते तद्वत् मेसेजेस् याने आगत्य यैः सह कार्यं कुर्वन् आसीत् तेभ्यः ऐफोन् इत्यादि महार्घम् उपहारादिकं दत्तवान् आसीत् इति तेन तत्र काचित् वार्ता तत्र किमासीत् वस्तुतः सः तादृशः दरिद्रः नासीत् अत्यन्तं धनिकः अस्ति गुर्जरदेशे वज्रव्यापारिणः सन्ति तत्र तस्य फैमिली तादृशे एव अस्ति भवन्तः यदि गूगल् कुर्वन्ति तर्हि लभ्यते हरे कृष्ण एक्स्पोर्टर्स् साव्जी ढोलकिया इति ढोलकिया फैमिली इति उच्यते तेषां कश्चन आचारः अस्ति यः कोऽपि तत्र तेषां परिवारे कश्चित् अध्ययनं समाप्य आगच्छति नाम सर्वप्रथमं ते किं कुर्वन्ति तं नीत्वा कुत्रचित् अज्ञाते नगरे गृहपर्यन्तमपि नागमिष्यति ग्राजुएशन् समाप्य कालेज् सः यदा सः आगच्छति गृहपर्यन्तमपि नागमिष्यति मध्ये मार्गं स्वीकृत्य गच्छन्ति कुत्रचित् अज्ञाते नगरे एतादृश यत्र भाषाज्ञानं न स्यात् यत्र तस्य कोऽपि परिचिताः न वर्तन्ते तादृशे नगरे तं क्षिपन्ति वस्त्रद्वयं 2,000 रूप्यकाणि एका संख्या मोबाइल फोन अपि न दीयते केवलं संख्यामात्रं दीयते एतेन मासद्वयं यावत् सः तस्मिन् नगरे स्थित्वा स्वयम् उद्योगं कृत्वा स्वयं धनम् आर्जयति तथा नियमः अस्ति एकस्मिन् उद्योगे सप्ताहाधिककालः स्थातुं न शक्नोति प्रायः मासद्वये नाम 8 सप्ताह 8 कार्याणि तेन करणीयानि एकमेव कार्यं द्वित्रिस्थानेषु कर्तुं न शक्नोति यदि सः एकत्र सेल्स्मेन् स्यात् चेत् अपरत्र अन्यत् कार्यं तेन करणीयं भवति एवं कृत्वा मासद्वयं यदा भवति तदनन्तरं तद् भवति यावत् वा भवतु उपार्जनं यद्वा भवतु तद् भवति तत् किमर्थमिति चेत् ते वदन्ति शिक्षणं नाम वस्तुतः केवलं पुस्तकात् अथवा भवन्तः यत्र उपविश्य किञ्चित् अधीतवन्तः तावन्मात्रं तु शिक्षणं नास्ति तत्तु केवलं भूमिकामात्रमस्ति वस्तुतः शिक्षणमस्ति तस्य प्रयोगः यद् अधीतं तद्यदा प्रयुङ्क्ते तदा एव वस्तुतः भवतां शिक्षणं यावत्पर्यन्तं तत्र प्रयोगः न क्रियते तावत्पर्यन्तं यद् अधीतं तत् व्यर्थमेव अस्ति यावत् प्रयोगो न भवति तावत् तत् शिक्षणम् इति वक्तुं न शक्नुमः अतः एतावत्पर्यन्तं भवद्भिः यत् कृतमस्ति तत् केवलं भूमिकामात्रं केवलम् आरम्भः उपोद्घातः इति वक्तुं शक्यते वस्तु इदानीमेव भवता शिक्षणम् आरभ्यते वयं सर्वे न अध्यापकाः भोः सत्यं वयं केवलं शिक्षकाः अथवा वक्तारः यद्वा वदन्तु वस्तुतः अध्यापकः वस्तुतः गुरुः इति वक्तव्यं चेत् एक एव अस्ति अस्मिन् जगति अनुभवः तद्भिन्नः न कोऽपि गुरुः अस्मिन् जगति नास्ति वयं सर्वेपि केवलं वक्तुमेव शक्नुमः इदमेवं करोतु अस्मिन् काले भवता एवं कर्तव्यम् इत्येव वक्तुं शक्नोति यावत्पर्यन्तं भवान् न करोति कृत्वा यावत् भवता ज्ञानं न भवति तावत्पर्यन्तं तद्वचनं वचनमेव अस्ति एते वेदान्तिनः प्रमाणं तत्त्वमसि अहं ब्रह्मास्मि इत्यादि वाक्यार्थः सर्वेपि जानन्ति एव भवन्तं पृच्छामश्चेत् तत्र सर्वं भवन्तः वक्ष्यन्ति किं तावता सिद्धं भवति वा यावत्पर्यन्तं तस्य स्वानुभवः न भवति तावत्पर्यन्तं ज्ञानं सिद्धं न भवति अतः वस्तुतः इदानीम् अयं कालः वस्तुतः भवतां शिक्षणकालः आरभ्यते
इदानीं वस्तुतः भवतः अध्यापकान् गुरून् साक्षात् कुर्वन्ति एतावत्पर्यन्तं वयं केवलं प्रतिरूपमात्रं केवलम् एवं स्यात् इति मॉडल इति उच्यते खलु एतादृशं चित्रमात्रमेव अस्माकं स्थानं यदा कार्यं करोति तदा ज्ञायते किं वस्तुतः अस्ति यद् अस्माभिः उक्तं कदाचित् तत् अन्यथापि स्यात् यतोहि भवतः अनुभवः मम अनुभवः प्रत्येकस्य अनुभवेन तद् भिन्नं भिन्नं भवति अतः अनुभवः एव इतः परं वस्तुतः भवतां मार्गदर्शकः भविष्यति तदर्थं यावत् अपेक्षितं वस्तु इदं भवद्भिः सङ्गृहीतं स्यात् इति अस्माकं विश्वासः यदि सङ्गृहीतं सम्यक् नो चेत् क्लेशः अवश्यं भविष्यति तत्तु भिन्नम् अतः इदानीमेव वस्तुतः भवन्तः वास्तविक अध्ययनार्थं गमिष्यति अथवा भवताम् आरम्भः इदानीमेव तद् भवति अतः अध्ययनमत्र न समाप्यते इतः एव आरम्भः इति सम्यगेव ते उक्तं नूतनस्य आरम्भः एव अस्ति अध्ययनस्यैव आरम्भः न तु शिक्षणस्य समाप्तिः अतः तदर्थं भवन्तः सिद्धाः भवन्तु इत्येव अस्माकम् आशा तदुच्यते खलु शास्त्राणि अधीत्यापि भवन्ति मूढाः यस्तु क्रियावान् पुरुषः स विद्वान् अतः भवन्तः क्रियावन्तः भवन्तु इत्याशयस्य अत्रैव विरमामि हम हिंदी भाषायां वदामि तो हम हिंदी सेकेंड ईयर वालों को हिंदी पढ़ाते हैं एक दो बातें जब हम पढ़ रहे थे तो जब इधर पढ़ाने के लिए आए तो हमारे जो एचओडी थे प्रोफेसर बाल शास्त्री उसमें लघु शब्देंदु शेखर में नाम पढ़ते होंगे प्रोफेसर बाल शास्त्री सट्टी का वाला लघु शब्देंदु शेखर है तो उन्होंने हम लोगों को एक बात कही कि पढ़ाने जा रहे हो तो एक बात का ध्यान रखना। किस बात का ध्यान रखना? जान के किसी छात्र का अहित नहीं करना चाहिए। क्रोध से किसी पर गुस्सा हो गए तो उसका नंबर काट दिए, कुछ कर दिए, ये सब जान के नहीं करना चाहिए। कोई नहीं लिखा है तो नंबर नहीं देना है, लेकिन लिखा है लेकिन उससे कोई विद्रोह हो गया है तो फिर उसका नंबर काट दिए, ये सब जानबूझकर किसी भी छात्र का अहित नहीं करना चाहिए। ऐसे ही उस समय कुछ अध्यापक लोग वहाँ नए नियुक्त हुए थे, उनको समझाए, उनमें से कुछ तर्क वितर्की थे, नहीं माने। तो उनमें से एक तो उनको कभी कभी नींद आ जाती, तो लड़के सब उन्हें उनका फोटो खींच के वाइस चांसलर को दे देते। उनको नोटिस आ गया कि आप कक्षा में सोते, तो उन्होंने समझाया, छोटी ने आप उनको समझाए थे हम कि लड़कों को जानबूझ के नुकसान नहीं किया। उसी तरह से आप लोगों को भी हम कुछ बता देते हैं। अभी तो आप लोग या तो पीएचडी करेंगे या बीएड करेंगे या कुछ करेंगे, तो आप लोगों को एक दो चीजों की जरूरत हो, जो थोड़ा विनय भाव की अत्यंत आवश्यकता है। क्योंकि शोध करेंगे जिसके अंदर में वो तो गाइड का बहुत महत्व होता है। आप लोग यहाँ समझे न समझे वो अलग बात है, लेकिन यदि जो गाइड है वो यदि वृद्ध है तो आप जितना हाथ पैर मार लीजिए पीएचडी नहीं होगा, जो भी कर लीजिए कैंसिल हो जाए। और गाइड प्रसन्न है तो ना पास होने वाला भी पास होने की संभावना है। और यदि बीएड करते हैं तो बीएड में एक अध्यापक के वो कुछ केवल अध्यापक के इच्छा पर अंक होते हैं। बीएड में एक पेपर ऐसा होता है, स्कूल में पढ़ाने जाना होता है, गुरुजी वो पीछे बैठ के देखता है कैसा पढ़ाया है,
टीचिंग प्रैक्टिस, उसका वीडियो रिकॉर्डिंग नहीं होता है कि बाद में कहोगे कि रिकॉर्डिंग देखिए। वो बस गुरुजी की इच्छा है, वही नंबर। तो गुरुजी प्रसन्न है तो नंबर अच्छा होगा, गुरुजी क्रोध है तो नंबर अच्छा नहीं होगा। इसीलिए बाहर जाके काम करने में विनय भाव, जिसके अंदर भी काम कर रहे हो, विनय भाव से काम करना चाहिए, उद्दंडता नहीं होनी चाहिए। वैसे तुम लोग सब जानते ही हो, सबको स्थान मिल जाएगा, उसके लिए बहुत चिंता करने की आवश्यकता नहीं। देखो देवल ज्योति कुंडू यहीं का, आप लोगों के वेदांत का छात्र था। बीएचयू में वेदांत में एक ही स्थान था, शोध की एडमिशन के लिए एक ही पोस्ट थी, वहां भी लड़के रहे होंगे, लेकिन देखो वहां के लड़कों का नहीं हुआ, इसका हो गया। क्यों? पढ़ा था, उसी के आधार पर हुआ। इसलिए ज्ञान सभी है। और दूसरा ये भी रहा होगा कि वहाँ के जो लड़के रहे होंगे वो थोड़ा उत्पाती रहे होंगे। ये भी तो हो सकता है कि बाहर वाला है, ये थोड़ा ठीक से काम करेंगे, इसको लो, ये सब तो बहुत उत्पाती है। तो इसीलिए विद्या का जो फल है, विद्या ददाति विनयम, उसको धारण करना चाहिए। वो तर्क वितर्क बाहर जाके जाओ, संविधान भूत नहीं होते आना चाहिए। अपना काम श्रद्धा से विनय से करना चाहिए। इसको ध्यान में रखोगे तो बहुत सी समस्याएं नहीं होंगी। इतना ही कह के हम अपनी वाणी को विराम दे रहे हैं। नमस्कार। सर्वेभ्यः नमस्कार। आशीर्वचनं देयम्, महत् कार्यम् आदिष्टमस्ति। तत्र किञ्चिदहं वच्मि तावदेव। अस्माकम् आचार्यैः वेदान्तिनां मतम् उपस्थापितम् आसीत्। अहं व्याकरणे प्रविश्य किञ्चित् वदामि। परा पश्यन्ति मध्यमा वैखरी इति वाचः चातुर्विध्यम् उच्यते। तत्र परावाक् नाम कः इति चेत् मौनम्, वेदान्तिनाम् इष्टा वाक्, निर्विचारस्थितिः, तदस्माकं लक्ष्यमस्ति। बहु कष्टकरं लक्ष्यमस्ति, सुलभतया प्राप्तुं न शक्यते। तदर्थं बुधैः कल्पितः मार्गः वैखरी वाचया परस्परं बोधयन्तः वयं जागृतिं प्राप्नुमः। पुनः पुनः न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते। अग्रे काले नास्ति निविन्दति। पश्यन्तु भवन्तः जानन्ति तर्हि काले नास्ति निविन्दति इत्यस्य तात्पर्यम् इदमेव अस्ति इति अहं चिन्तयामि। ज्ञानम् अत्यन्तं पवित्रं वस्तु। तत् एकस्मिन् दिने एकस्मिन् क्षणे अस्माभिः अर्जयितुं न शक्यते, प्राप्तुं न शक्यते। अस्य लोकभाषया प्रयोगः क्रियते, जनरल नॉलेज, कॉमन सेंस, मैच्योरिटी इत्यादि शब्दाः प्रयुज्यन्ते। तत् कथम् आगच्छति इत्यस्य आचार्यैः उक्तमेव, तस्य अनुभवतः एव सिद्ध्यते। तस्मात् लोके अत्यन्तम् उत्तमः गुरुः कः इति चेत् तैः अनुभवः इति तया दृष्ट्या उक्तम्। वस्तुतः वेदान्तदृष्ट्या आत्मव्यतिरिक्तं वस्तु नास्ति इत्यादि प्रतिपादनं भवति। तद् वस्तु मात्रं द्रष्टव्यम्, अध्यस्तं न द्रष्टव्यम् इत्यादिकं चिन्तनं दृढं भवितुं कष्टानाम् अनुभवः आवश्यकः अस्ति। सुखानुभवे तु तत् सुतरां दुर्लभं भवति। विद्यार्थीजीवनं सुखमयं वा दुःखमयं वा
इति पृष्टे अवश्यं सर्वे वदेयुः अत्यन्तं दुःखमयमस्ति। भारतीय दर्शनस्य भारतीय संस्कृतेः व्यवस्था एव इत्थम्। आश्रमाः इति कथ्यन्ते, आश्रमन्तात् श्रमः एव सर्वदा। यः कश्चित् आश्रमः भवति, श्रमं प्राप्य 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 मैच्युरिटी भवति, अनुभवः वर्धते, तदा इदं मिथ्या इति निश्चयो भवति। तादृशम् अनुभवं प्राप्तुं किम् आवश्यकम् इति चेत् अस्माकं बुद्धेः स्थैर्यम् आवश्यकमस्ति। तत् स्थैर्यं दातुं यैः आचार्यैः प्रयत्नः अस्मदर्थं कृतः, यया संस्थया अस्माकम् अभिवृद्धये यत्नः कृतः अस्ति, तत्र किञ्चित् कष्टं प्राप्तमपि स्यात्, कदाचित् दुःखं जातमपि स्यात्, किन्तु अस्माभिः तत्र कृतज्ञतया एव स्थीयते चेत् सः अस्माकम् अध्यात्ममार्गे उत्कर्षस्य गुणः भवितुमर्हति इत्येवम् आपातः किञ्चित् उक्त्वा विदुषः प्रणम्य छात्रान् उद्देश्य द्वितीयवाक्यानि उच्यन्ते। इदानीं भाषणस्य कालः वस्तुतः पञ्चवर्षीयाणाम्। अस्माभिः तु 5 वर्षाणि भाषामहे, इत्युक्ते कालाधुनो अत्यन्तं संयोगी। 5 वर्षात् वयं भाषमाणाः वर्तामहे, अतः इदानीम् अधिकं न भाषणीयम्। तथापि यथा आचार्यैः उक्तं, नाम प्रतिभाया वा कार्यं क्वचित् साधनीयं चेत् प्रतिभा अथवा प्रतिभाया वा अथवा विनम्रताया एव तत्र कार्यं साधयितुं शक्यते। यतोहि कश्चन यदि दोषं निष्कासयति चेत् सर्वत्र दोषान् निष्कासयितुम् अर्हति। कियती वा प्रतिभा भवेत्, दोषाः सर्वत्र उद्घाटयितुं शक्यन्ते। किन्तु विनम्रता प्रतिभा इति अस्ति चेत् तेन दोषानपि न कथञ्चित् दोषानपि गोपयति। तस्मात् हेतोः विनम्रता बहु आवश्यकी वर्तते। अतः भवन्तः सन्ति विनम्राः, इतोपि भवन्ति इत्येव आशास्मि। अनन्तरं गमनविषये भवतां इतः गमनं पूर्वम् आगताः भवन्तः इदानीं गच्छन्ति, तत्र विशेषः नास्ति। यथा महाभारते उक्तं, यथा काष्ठं च समय याता महो ददुः समेत्य गते यातां तद्वत् भूत समागमः। तथा भूतानां मनुष्याणां समागमः भवति, आगच्छति, भवन्तः आगच्छन्ति, पुनः आगच्छन्ति, एवं च अस्माकमपि। यद्यपि अयं बैच् 5 वर्षीयः मम प्रियः भवति, तत् कारणं कुतः इति चेत् ममापि सम्प्रति MA integrated 5 years तत्र जातमस्ति। यदा एते प्रविष्टाः तदा एव अहमपि तत्र आगतः। अतः ममापि अधिकं न वच्मि। भवतां यथा भगवान् श्रीराम वनं प्रति गच्छति, तदा माता कौशल्या तस्मै वदति, तम् आशीर्वादं ददाति। ऋषया सागरा द्वीपा वेदालोका दिशश्चते मङ्गलानि महाभावो दिशन्तु तं सर्वदा। अतः भवतामपि सर्वदा मङ्गलं भवतु इत्येव भगवन्तं श्रीरामचन्द्रं प्रार्थये। श्रीगुरुभ्यो नमः। सच्चिदानन्दरूपं यत् कूटस्थं सुखविग्रहं नित्यशुद्धं परं ब्रह्म भवामि तदहं सदा। भवतां कृते वचनानि कानिचित् वक्तव्यानि। आचार्यैः सर्वम् उक्तं। ग्रन्थविद्या भवद्भिः प्राप्ता, ग्रन्थेषु बहु अधीतं, सर्वं ज्ञातमेव अस्ति। इतः परं यद्यदुच्यते सर्वमस्माभिः ज्ञातमेव इति मतिः भवत्येव, तथापि स्मारयामि। आचार्यैः उक्तम्,
अहं व्याकरणे प्रविश्य वदामि इति अहं व्याकरणे वा वेदान्ते वा न प्रविशामि लौकिकः भूत्वा सामान्यजनं भूत्वा वदामि। किमस्ति अध्ययनम् अत्र भवद्भिः कृतमित्युच्यते। एवम् अयम् अध्येति इत्युक्तम् आचार्याः पुरतः उपविष्टाः अध्यापयन्ति इत्युच्यते। सामान्यतः अत्यन्तं व्याकरणप्रक्रियायां मा प्रविशन्तु अधि अयनम् इत्येव अस्ति। अधि उपरि अर्थः भवति, अयनं गमनार्थः भवति। तर्हि 5 वर्षेषु भवताम् उपरि गमनं जातम् अस्ति। तदर्थं भवद्भ्यः सर्वेभ्यः धन्यवादः। कुतः केवलं भवताम् उपरि गमनम्, आचार्याणाम् अपि उपरि गमनं जातम्। ये पाठितवन्तः अध्यापितवन्तः ये तेषामपि उपरि गमनं जातम्। कुतः? यतोहि भवतां शिष्यत्वं तेषाम् आचार्यत्वम् अथवा गुरुत्वम् उभयं सापेक्षमस्ति। सापेक्षमस्ति। सापेक्षपदार्थयोः एकं नास्ति चेत् इतरत् न सम्भवति। यदि भवन्तः एतावत् पर्यन्तं प्रयत्नं न कृतवन्तः स्युः तर्हि बलात्कारयितुं न शक्यते। अतः भवद्भिः कृतः प्रयत्नः, तस्मात् भवतामपि उपरि गमनं तेषामपि उपरि द्वयं सम्पद्यते। सच्छिष्यः सद्गुरुः अनयोः अयमेव सम्बन्धः समीचीनः। सद्गुरुरस्ति चेत् शिष्यत्वम् एकस्य स्यात्। सद्गुरुरस्ति चेत् तस्य शीलता विशिष्टं शिष्यत्वं भवति। सच्छिष्यः अस्ति चेत् गुरुः सः गुरुः अतः गौरवम् अथवा गुरुत्वं तस्य अस्ति एव। सच्छिष्यः अस्ति चेत् तस्य महत्त्वविशिष्टं गौरवम्। तर्हि महत्त्वं किञ्चित् अद्य यावत् भवद्भिः सम्पादितम्। इतः परं भवतां कार्यमस्ति यैः गुरुभिः यैः आचार्यैः भवन्तः पाठिताः तेषां महत्त्वे अतिसम्पादनीयम्। अतिमहत्त्वं तेषां सम्पादनीयम् इदमस्ति। आचार्यैः उक्तम् अनुभवः आचार्यः अस्ति इति। तत्र श्लोकः सर्वैः ज्ञायते, पुनः स्मार्यते इत्येव। आचार्यात् पादमादत्ते पादं शिष्यस्त्वमेधया पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमेण। द्वेधापि व्याख्यानं स्यात्। ग्रन्थाध्ययनम् एवं पादरूपेण चतुर्भ्यः लभ्यते इति, अथवा इदं स्यात् किं ग्रन्थाध्ययनम् आचार्यात् पादं सब्रह्मचारिभ्यः एवमस्ति, कालक्रमेण स्वमेधया इति। अथवा एवमपि सम्भवति ग्रन्थाध्ययनम् आचार्यात् जातम् एवं ग्रन्थाध्ययनं जातम्। इतः परं यः अग्रे अध्ययनकालः अस्ति खलु, ग्रन्थस्य अध्ययनं न, आचार्योक्तरीत्या अनुभवः सः अस्ति। अतः पादं शिष्यस्त्वमेधया इति यदा उच्यते, ज्ञातम् एकं पुस्तकं पूर्वं पठितम्, इदानीम् अग्रे भवन्तः पाठयन्ति, पाठनकाले एतत् कथं योजनीयम् इति स्वमेधया सः अनुभवः एव अस्ति तस्मिन् काले। पादं सब्रह्मचारिभ्यः इति उच्यते। सब्रह्मचारिभ्यः यदा पादः कश्चित् ज्ञायते, पादः ज्ञायते इत्युक्तौ इदानीम् अत्र किञ्चित् द्रष्टव्यम्। कदाचित् एवमपि स्यात् भवन्तः एकाकिनः उपविश्य पठेयुः, तर्हि पादं सब्रह्मचारिभ्यः कुत्र गतम् इति चेत् केवलं ग्रन्थाध्ययनम् अत्र नोच्यते। सर्वमपि अध्ययनं केवल व्यवहारोपि ज्ञातव्यः। आचार्यैः उक्तं, तत्र नीरज आचार्यैः उक्तं, बहिर्गत्वा यदि स्थितिः समीचीना सम्पादनीया तर्हि शीलम् अपेक्षते, विनम्रता अपेक्षते इति उक्तं। तर्हि सा विनम्रता कथं पठनीया? समूहे पठनीया। यतोहि एकाकी उपविश्य समूहे या विनम्रता पठितुं शक्या सा न शक्या। अतः पादं सब्रह्मचारिभ्यः इत्यत्र केवलं ग्रन्थमात्रं तैः साकम् उपविश्य पठ्यते इति न, इयमपि विद्या तथैव प्राप्तव्या अस्ति इति एकम्। अलं एतावता बहुवचनस्य अपेक्षा नास्ति, अन्यत् सर्वं भवद्भिः ज्ञायते एव। तर्हि इतः यदा बहिर्गच्छन्ति इति यदा उच्यते,
गमनम् इति वस्तुतः कस्यापि नास्ति। आचार्यैः उक्तं वेदान्तः उत्थापितस्य तत्र उच्यते एव आत्मनः विषये उक्तम् आत्मा शरीराणि परित्यजति। पुरुषस्य विषये दृष्टान्तः दत्तः पुरुषः वस्त्रं परित्यजति। इदं चेयर् यत्र भवद्भिः इदानीम् उपविश्यमानमस्ति आसन्देषु उपविश्यमानमस्ति तत्र प्रकोष्ठेषु स्थीयमानमासीत् इदानीम् अस्त्येव आसीत् इति अग्रे भविष्यति। अत्र च भवतां कृते यदेकं स्थानं तद् भवतां नास्ति इति ज्ञायते। 5 वर्षाणि स्थितानि इदानीं गम्यते। भवतां सर्वेषामपि मुखेषु अत्यन्तं क्लेशः नानुभूयते, अत्यन्तं प्रसन्नता अपि नानुभूयते। गम्यते इति कारणात् प्रसन्नता वा क्लेशः वा अत्यन्तं नानुभूयते। इदं ज्ञातमस्ति, इदं स्थलम् अस्माकं नास्ति। अग्रेपि अत्यन्तम् अपेक्षा नास्ति चेत् इयमेव स्थितिः स्यात्। अत्यन्तं क्लेशः अत्यन्तम् आनन्दश्च न स्यात् यदि अत्यन्तम् अपेक्षा आकाङ्क्षा नास्ति, एक्स्पेक्टेशन्स् बहु नास्ति चेत् एवं स्यात्। अतः इयं या अवस्था अस्ति तामेव अवस्थाम् अग्रे सम्पादयन्तु। एक्स्पेक्टेशन्स् इति अन्यत्, विजन् इति अन्यत्। दर्शनं सम्यक् स्यात्, दर्शनं बृहत् स्यात्, अपेक्षितं तादृशं स्यात् इति एव उक्त्वा चरितकर्मणो नव किञ्चित् पूर्वं बङ्गभाषायां यदुक्तं तस्यैव चरितकर्मणं भवति। अहं तदपि अस्ति द्विवर्षं स्वर्गं भवति। अस्माकं कालः 5 वर्षात्मकः कालः कथं गतः तदेव न अस्माभिः आदौ यदा एकमासीत् रङ्गोली मध्ये मध्ये अस्ति तत् इको पार्क् मध्ये अस्ति टेस्ला इत्यतः पुरस्तात् एतत् फास्ट् सेल् तत्तु मच्छिष्येन कृतवान्। एतत् होलिकापर्वणि आसीत्। अधुना अस्माभिः यदा अत्र यत्र भवतु नाम गम्यते चेत् नाम किञ्चित् आरभ्यते चेत् तदा एवम् अनुभूयते यत् कलास्य समाप्तिः नाम कलास्य समाप्तिः भविष्यति। परन्तु यदा समाप्तिकालः आगच्छति तदा अस्माभिः न ज्ञायते यत् कालाः एतावता शीघ्रेण नवकालाः गताः तदा अस्माभिः एव न तथा परिलक्ष्यते। अन्ते गत्वा तदा अनुभूयते कालः झटिति गतः। तन्मध्ये भवच्छदृशाः आचार्याः प्राप्ताः इति सौभाग्यवन्तः वयं। সমস্ত শিক্ষকবৃন্দকে প্রথমে আমার প্রণাম, আর উপস্থিত বন্ধু এবং বন্ধুদের আমার ভালোবাসা। এখানে বারবার উচ্চারিত হয়েছে এটা একটা বিদায় অভ্যর্থনা নয়, এটা একটা সূচনার প্রকাশ। সত্যি এই অনুষ্ঠান যেন একটা শঙ্খনাদ করছে, আর এই শঙ্খনাদকারীদের এই অনুরোধের আমার ধন্যবাদ, এই শিক্ষকবৃন্দকে আমার ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা। তো বলার বিভিন্ন দিক আছে, আজকের বিভিন্ন দিক আছে, কিন্তু যে দিকটা আমি তুলে ধরতে চাই সেটা আমার এখন বেশিরভাগ হৃদয় জুড়ে আছে, সেটাকে আমি বলবো। সেটা আমি কিছু ছন্দবদ্ধ লাইনের দ্বারা লিখেছি। আমার মনে হয় যদি রাজনীতি করতে তাহলে খুব ভালো হতো, কিন্তু আমাকেই করতে হবে। তো আমি শুরু করছি যেটা আমার এখন সব থেকে বেশি মনে হচ্ছে। তো নামও একটা এরকম, এই তো এলাম সেদিন। তো আমরা যেন সেদিনই এলাম, এত তাড়াতাড়ি সময় চলে গেল। তো সেইরকম ভাবে লেখা হচ্ছে, এই তো এলাম সেদিন
25শে জুন 2018। শুরু এক নতুন জীবন সত্র, নতুন ক্লাস, নতুন চেয়ার, আরো কত কি নতুনের সংখ্যা। বন্ধু গড়া তখন হয়নি শুরু, দিন রাত্রি কেবল পড়ার চাপটুকু। মনে ভাবি এখন সেটা হলেই হতো বেশ, এই বিদায়ের বেলায় তবে হতো না কোনো দুঃখের দেশ। কি করিব হাই, বিধির বিধান ভাই, আসিলে যাইতেই হবে, স্থির কেহ নাই। হোক তবে দুঃখে দুঃখে কোলাকুলি, বন্ধু আয় তোরে বুকে ধরি। স্মৃতি চাবনের ফুল দিয়ে যে মালা গাঁথি, বন্ধু আয় ছুটে পরাবো তোরে সেই মালা খাই। বন্ধু এ যে মালা নাহি মঙ্গল সূত্র মানি, আজীবন থাকিবে মোর হৃদয় কণ্ঠ জুড়ি। আজীবন থাকিবে মোর হৃদয় কণ্ঠ জুড়ি। এই তো এলাম সেদিন। ধন্যবাদ। তো এর আগে কখনো হোস্টেলে তখন থাকিনি, আমি 1 বছর তখন কলেজে পড়েছি, সেখান থেকে ডাইরেক্ট আমি এখানে চলে এসেছিলাম। তো এসে তো প্রথমে প্রচণ্ড কষ্টই হচ্ছিল। নির্মলের সাথে তখন কথা বলতাম, নির্মলকে বলতাম যে তুই তো এখানে আসতে কোনো কষ্ট হচ্ছে না, বলছে না আমি তো হোস্টেলে থেকেছি, আমার কোনো কষ্ট হচ্ছে না। তবে কখনো কাঁদিনি যদিও। আর এই 5টা বছর মানে খুব ভালোই কেটেছে যদিও। আর এই 2 বছর আমাদের লকডাউন থেকে কেটে গেল। লকডাউনে তো কি বলবো, আমাদের পড়াশোনার যেটা ক্ষতি হয়েছে সেই হিসেবে কিন্তু স্যাররা সবসময় আমাদেরকে হেল্প করেছেন অনলাইনে। তো আর সবাইকে আমি একটা কথাই বলতে চাই, তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে কোনো পরিস্থিতি আসুক যে তুমি তোমাকে মানিয়ে নিতে পারো। তোমার মানে কি কারণে তুমি ব্যর্থ আছো সেটা তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। এই যে 2 বছর আমরা লকডাউনেতে অনেকে বলে আমার পড়া হয়নি, কিন্তু তোমাকে কেউ তোমার ওই বিষয়টা জিজ্ঞাসা করবে না। সবাই তোমাকে বলবে যে তুমি কেন পড়োনি, তুমি সময় বার করানো তোমার উচিত ছিল। তো আর এখন যে কম্পিটিশনের যুগ, তাতে আমি তো বলবো ভালো করে পড়াশোনা ভালো করে করা উচিত, যেটা আমাদের কর্তব্য, সবাই করা উচিত। আর 5th ইয়ারে তো ভাইস ম্যানেজার হওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। যাই হোক, তো রাগে বসে যদি কাউকে কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। প্রথম যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, কিন্তু তখন জানতাম না মানে সত্যি স্যার কিরকম হয়। আমরা যে শুনেছি যে শাস্ত্রে মানে বিদ্বান হয়, তারা সমস্ত কিছু মনে রাখতেন। হ্যাঁ, আমি তো ভাবতাম তো এরকম কোনো স্যার আমার হয় নাকি। কিন্তু ভট্ট স্যারকে প্রথম ধরো রঘুবংশ পড়াতে আসলে তখন বলছি স্যার বলছে আমি 5টা মহাকাব্য পড়েছি, তুই যা ইচ্ছা জিজ্ঞেস করে সব করে দেবো। তো স্যারের যখন মানে সত্যি যখন স্যার বলছেন না দেখে স্যার কোনো বইও আনতেন না, আমি ভাবলাম সত্যি কোনো সম্ভব হয়। স্যার যখন প্রতিদিন পড়াতে আসতেন মানে অভিভূত হয়ে যেতাম। আর তারপরে যখন স্যারের যখন ক্লাস করতাম সত্যি। আর যখন স্যার যখন ম্যাথসের ছাত্রমুক্ত করে পড়াতেন, তিনি তো কখনো জীবনে বুঝতেও পারতাম না, কিন্তু স্যার যখন নিজে থেকে কখনো বুঝতে পারতাম না। আমি ভাবতাম এত কঠিন জিনিস, স্যার বলতে আসছেন তো আগে থেকে পড়ে আসবেন, কিন্তু স্যার যখন পড়িয়ে দিতেন তখন খুবই সহজ হতো। তারপরে যখন আমাদের সিদ্ধান্ত বেশ সংগ্রহ যখন পড়া শুরু হয়, তখন শান্তনু স্যার বললেন যে ওটা সিদ্ধান্ত বেশ সংগ্রহ, সিদ্ধান্ত বেশ সংগ্রহ। ওইখানে তো আমাদের তখন মানে স্যার যখন একটা লাইন যখন প্রথম পড়াতেন, যে স্যার বলতেন যে এটা বুঝতে পেরেছো, আমি না স্যার কিছু বুঝতে পারিনি। যতক্ষণ না স্যার ওটা ব্যাখ্যা করতেন তখন মানে ততটা পুরোপুরি বুঝতে পারতাম। কিন্তু স্যার অল টাইম আমাদেরকে
স্যারকে বলেছি, স্যারকে যখনই ফোন করেছি স্যার কখনো ব্যস্ত, মানে যখন ব্যস্ত থাকলেও পরে ওখান থেকে করেছি। সেই জন্য আমি বলবো তো এইখানে যে স্যারদের সাথে আমি যখন বাইরের কলেজে 1 বছর পড়েছি, এইখানে যে হারে স্যাররা তোমাদের হেল্প করে না, এত হেল্প পেয়েছি অন্য কোথাও তো আমার মনে হয় না এরকম স্যার কোথাও আছেন বলে তো আমার মনে হয় না। ভগবান করলো ওই স্যারকে পেয়ে খুবই ধন্যবাদ। তোমরা আমাদের জীবনকে সার্থক করে সব কিছু জানা বিষয় হচ্ছে যে 5 বছর এখানে পড়তে হবে। এবার সবাই এটা বলেন যে চাকরি পেতে হবে, ভালো করে পড়াশোনা করে 85% মার্কস পেতে হবে, 90% মার্কস পেতে হবে। কিন্তু 90% মার্কস পেয়ে যদি নেট জিআরএফ না হয়, তো যখন পিএইচডি তে ভর্তি হতে যাবে তখন 25,000 টাকা তোমাদেরকে কেউ দেবে না, তখন সেটা নিজেদেরকে জোগাড় করতে হবে। সেই জন্য 60% বা 70% নাম্বার হলেও চলবে, কিন্তু নেট জিআরএফটা দরকার। ফার্স্ট ইয়ার থেকে এটাই ধারণা নেওয়া উচিত যে আমি 60% বা 70% নাম্বার পাই না কেন, আমাকে 5 বছরের মধ্যে নেট জিআরএফটা ক্লিয়ার করতে হবে। সরস্বতী পুজোতে ধ্যান চালানোর সময় ঠাকুর দেওয়ার সময় এদিকে প্রথম বর্ষে মঠে নাটক হয়েছিল, সেই নাটকের সময় এদিকে একটা বই মেলাতে সবাই গিয়েছিলাম। আর ওটা হ্যাঁ বিরিয়ানি খাওয়ার আগে র্যান্ডমলি তো ঔপচারিক বিদায় ভাষণে কিছু বার্তা দিতে হবে, এইভাবে আমাকে ডাকা হয়েছে। তো নিজের যে অভিজ্ঞতা 5 বছরের সেই অনুযায়ী কিছু বক্তব্য, যেটা ছাত্রদের সর্বদা বর্জনীয় সেই কাজটাই আমি 5 বছর করেছি, অত্যন্ত ঘুমিয়েছি আর কি। তো সেটাই বলবো যে অভিজ্ঞতা থেকে তোমরা ঘুমিও না, অন্তত এটাই বলবো। আর ঠাকুরমা স্বামীজির যে আদর্শ তা সমাজ থেকে আমরা কিছু নিয়েছি, এখন আমাদের সময় এসেছে প্রায় সমাজকে কিছু না কিছু ফিরিয়ে দেওয়া, সেটা যাতে আমরা করতে পারি। জীবনে কিং কিং চলতি তৎ সম্যক পশ্যন্তু অর্থাৎ সম্যক দ্রষ্টারः ভবন্তু, यद् यत् कष्टकरम् आगमिष्यति तत् सर्वं त्यजतु, জীবনম সম্যক চরিষ্যতি। কি বলবো বুঝতে পারছি না, আগে ছবি বিষয় বলবো। এটা হচ্ছে নাটকে আমাদের সংস্কৃত সপ্তাহ পালন করা ছিল, তখন নাটকের একজন বৃদ্ধ পিতা ছিলাম রাজীবের। আর এটা হচ্ছে আমার চোখের সমস্যা হয়েছিল, তো আশিস একটা ওষুধ নিয়ে এসেছিল, তো ওইটা প্রতিদিন স্টাডি হলে দেওয়া হতো। হ্যাঁ পতঞ্জলি, তো ওটা আমি দিয়েছিলাম। আর তারপরে এইভাবে আরাম করছিলাম ওষুধটা দিয়ে, তখন এটা আবির তুলেছিল। আর এই ছবিটা আমি বুঝতে পারছি না কে তুলেছে, কখন তুলেছে ওটা আমার জানা নেই। ওটা আবির তুলেছে, কিন্তু কখন তুলেছে ওটা মনে নেই। আর এটা হচ্ছে পাঞ্জাবি পরে, এটা হচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার সময়। আর কি বলবো, বস্তুত 5 বছরের অনুভব 5 মিনিটে বলা সম্ভব না। আর অনুভবে থাকাই ভালো, সেগুলো বচনে ব্যক্ত করা সম্ভব না, এটাই আমার মনে হয়। তবুও 5 বছরের অভিজ্ঞতা বলতে কি বলবো বুঝতে পারছি না। আমার একটা ঘটনা বলতে চাই। আমি যখন এখানে আসি, এত বড় প্রতিষ্ঠানে সবাই সুযোগ যদি পাই, কেউ সুযোগ পেলে সবাই আনন্দ পায়, হাসে। এত বড় প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করি, তো আমার প্রথম দিনটা ছিল খুব খারাপ, বাজে। আমি চাইনি না ভর্তি হতে, আমি চাইতাম না, কারণ আমার মা অসুস্থ ছিল, আমি মায়ের কাছে থাকতে চাইতাম। তো আমাকে যখন জানতে পারি যে এখানে আমি
আমাকে নেওয়া হয়েছে, আমি এখানে পড়বো 5 বছরের জন্য। তখন আমি মাকে ফোন করেছিলাম, খাচ্ছিলাম ওখানে ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে। এটা আমার খুব একটা মানে অনুভূতি আর কি। আর তারপর তো এখানে প্রথমে আমিও দিবাকরের মতো আগে 1 বছর বাইরে পড়েছিলাম কলেজে, তো ওখান থেকে ছেড়ে দিয়ে এখানে এসেছি। তো বাইরের কলেজে যে কলেজে পড়তাম ওখানে একটা জায়গায় বোর্ডে লেখা ছিল কলেজে এবং হোস্টেলে র্যাগিং সর্বদা নিষিদ্ধ, এরকম লেখা ছিল। তো ওই ভাবনা নিয়ে এখানে এসেছি যে র্যাগিং হয়। আর অনেক জায়গায় শুনেছি যে যারা সিনিয়র হয় তারা রাত্রে ঘুমোতে দেয় না, মশারি ধরে, যেখানে একটা দিকে বলবো মশারি ধর, তারপর জেগে থাকে সারা রাত্রি। তো এরকম অভিজ্ঞতা ছিল যে হয়তো আমাকেও এরকম করবে। কিন্তু হোস্টেলে আসার পর ধারণা অনেক বদলে গেছিল। যেমন প্রথম যেদিন আসি সেই দিন আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, আর তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একই ঘরে রাখা হতো। তখন অমর্তদা ছিল আমাদের আগের ব্যাচ। তো আমি টেবিল চেয়ারগুলো সরাচ্ছিলাম, সাজাচ্ছিলাম, নোংরা হয়েছিল। তখন আমাকে দাদা বললো যে তুই একা একা এটা করছিস কেন, আমাকে বল, আমি একটু সাহায্য করে দিই। তখন আমি অবাক হয়ে গেছিলাম যে এরকম সম্ভব, ও এরকম করবে। তারপর সকালবেলা আমি ধুতি পড়তেও জানতাম না, অমর্তদা শিখিয়ে দিয়েছে ধুতি পড়া। এইগুলোই আর কি। আর কি বলবো, আচ্ছা স্টাডি আওয়ারে একটা ঘটনা খুব ঘটে, যেটা হচ্ছে ওরা মনে করে আমি এটা করি মানে আমি 1 টানা 2 ঘন্টা পড়তে তো ভালো লাগে না, মাঝে মাঝে ব্রেক নিই। আর এটা আমার খুব মানে ব্রেক নেওয়ার সময় অন্যদেরকে বিরক্ত করি। অন্যদের মানে প্রায় সবাই, ফার্স্ট ইয়ার যারা নিতে পড়ে, সত্যজিৎ, হিরু, তারপরে যারা যারা পড়ে, আমি সবাইকে একটু করে বিরক্ত করে দিই। মানে ওটা আমার রেস্ট টাইম, মানে আমি ওটা নিজের মাইন্ড ফ্রেশ করি, অন্যদের বিরক্ত করি না। র্যাগিং ওরা নিচে থাকে, ওদেরকে বিরক্ত করে দিই। হ্যাঁ, তো ওদেরকে বিরক্ত করে নিয়ে তারপর উপরে যাই। উপরে গিয়ে দেখি কে কি করছে। প্রথমে শুভম বসে থাকে গেটের সামনে, ওকে দেখি ও কি করছে। তারপর ওইদিকে আশিস কি করছে, আশিস তো পড়ে না। আধ্যাত্মিক মানুষ ওই রকম বই পড়ে। হ্যাঁ, তো আরো বাকি যারা যারা পড়ে, মাঝে মাঝে মানে অবস্থাটা এরকম পর্যায়ে দাঁড়িয়েছে, স্বাগত বেদান্তি, ওর সঙ্গে আমার কোনো কম্পিটিশন কিছুই নেই। তো আমাকে আমি বলতে দেখ স্বাগত করছে এরকম। আর কি হ্যাঁ আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাই যে আমি সত্যি সত্যি এখানে যেমন স্যার দেখেছি বা মহারাজরা যারা আছেন তাদের দেখেছি, এরকম এত ভালো আমি কাউকে দেখিনি। যেমন একটা দুটো যদি দৃষ্টান্ত দিতে বলা হয় তো এরকম বলবো না, আমি বলবো রেগু স্যারকে নিয়ে। যেমন রেগু স্যারের মানে আমি তখন মানে কিছু বিষয় লক্ষ্য করি, কয়েকটা বিষয় খুব মন নাড়া দেয়। যেমন আমাদের ক্লাসে মাঝে মাঝে চকলেট খাওয়া হয়, তখন আমরা চকলেট সবাই খেয়েছি, স্যার চকলেট খেয়েছেন। তো অন্য ক্ষেত্রে কি হয় যে আমরা স্যারের কাছে প্যাকেটটা নিয়ে নিই, তারপর আমরা ডাস্টবিনে রেখে দিই, কিন্তু স্যার ওটা আমাদেরকে কোনো মতেই দেননি। এইগুলো মানে স্যার মানে কত মহান ব্যক্তি, কত উঁচু ব্যক্তি, তবুও আর আরেকটা বিষয় যেটা না বললে অনেকটা কামড়ে থেকে দেয়, সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন সবাইকে আপনি করে বলতাম, তাই আমার নাম ছিল আপনি, আমার নামটাই হয়ে গেছিল আপনি রাজনা। তো আমাকে সবাই আপনি বলে দেখতো। তো দেখলাম যে এদের আচরণগুলো একদমই ভালো না, তখন আপনি থেকে তুমি এরকম চলছিল। তারপর তুই চলে এসছে, তো তন্ময়কে যখন তুই বলি খুব আনন্দিত হয়েছে যে আমাকে এতদিন পর তুই বলেছে আপনি দেখে, নির্মল খুব আনন্দিত হয়েছে, এরকম হয়েছে। আরেকটা কি বলতে গেলাম বলতে গেলাম হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে যে এখন ওদের অবস্থাটা এরকম, আমি ওরাই নেমে গেছে, তাই আপনি থেকে ওদের তো এখন আমি বিয়ের থেকে যদি কোনো নিচু সম্বোধন হয় বাংলা করে থাকে সবকিছু বলা যায় না সবার সামনে। তো আর
বছর ধরে তো প্রত্যেকদিন প্রেয়ারে শেষে সবাইকে বলে এসেছি, তাই আজকে আমার বলার সেরকম কিছু নেই। আমাকে সবাই শুনেছে, সহ্য করেছে। তো তাও এখন যেহেতু একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তাই 3 মিনিট একটু বিরক্ত করে দিই। প্রথম কথা বলতে যেটা হচ্ছে, আর 12 দিন পর আমি হয়তো সব থেকে বেশি সময় হয়তো বাড়িতে কাটাবো, এরকম একটা সময় যেতে চলেছে। কারণ আমার জীবনে প্রায় 12টা বছর হোস্টেলেই কেটেছে। 23 বছরের জীবনে আমার 12টা বছর হোস্টেলেই কেটেছে। তার মানে বুঝতেই পারছো যে বাড়ি থেকে হোস্টেলে আমি বেশি থেকেছি। আজ অবধি দাঁড়িয়ে আমি বাড়িতে সব থেকে বেশি থেকেছি লকডাউনে হয়তো। তো লকডাউনের সময় আমি বাড়িতে বেশি থেকেছি। তাই এইটা একটু ভাবলে কষ্ট হয় যে এরপরে বাড়িতে কি কীভাবে থাকবো। কারণ সত্যি বন্ধুদের পাশে সব থেকে বেশি পেয়েছি আমি পুরো আমার সারা জীবনে আপাতত। আর এই ছবির প্রেক্ষাপট যেহেতু সবাই বলছে, প্রথম ছবিটা সম্ভবত এটা মনে হচ্ছে তন্ময় মেকআপ করিয়েছিল আমাকে, প্রথম ছবিটা ওটা। তারপরেটা হচ্ছে ফার্স্ট টাইম বিরিয়ানি, মানে তখন আমি সাত্বিক ব্রাহ্মণ ছিলাম, এরা আমাকে ব্রাহ্মণ হতে গিয়ে না আমি বিরিয়ানি বলে। তাই মানে আমার এই ব্রাহ্মণের মুখে প্রথম বিরিয়ানি স্বাদ যাচ্ছে এটা, তাই খুবই এক্সাইটেড ছিলাম। তারপরেটা হচ্ছে যেটা কলা খাওয়ার সিনটা, ওটা আগের তোলা ছবি গ্রাউন্ডে। ওখানে বিষয়বস্তু একটা ভালোই আলোচনা চলছিল বড়দেরকে নিয়ে, সেই মুহূর্তে ওই প্রসঙ্গে। আর এটা ছিল যেটা বিভূতি মাখা ছবিটা হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমাকে এরা বিভূতি মাখিয়েছে, তারপরে ঘুম থেকে তুলে আমার ছবিটা তুলেছে। আর মাঝেরটা হচ্ছে এরকম, দুর্গাপুজোর ছুটি ছিল, তো এবার দুর্গাপুজোর ছুটি কাটিয়ে সবাই বাড়ি আসবে, তখন এরা এডিটিং করেছে যে রাকার সাম্রাজ্যে আমরা আসছি। দিয়ে আমার ওটা মিডিল ছবিটা, এটা আবির এডিট করেছে, দিয়ে ওরা এই ছবিটা বানিয়েছে মানুষ উল্লাসের সব জিনিসপত্র দিয়ে। তো শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে যদি আমি পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে 5 বছরে আমি যেটুকু শিখেছি সেটা বলতে গেলে হোস্টেলে এটাই হচ্ছে যে একে অপরের সঙ্গে কিভাবে মানিয়ে চলতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, মাটির পাত্র পাশাপাশি থাকলে ঠোকা লাগবেই, ভাঙবে, অনেক কিছু হবে, কিন্তু ওই পাশাপাশি থাকার মধ্যে একটা দূরত্ব যদি রাখা হয়, দূরত্ব এমন হবে না যে অনেকটা ডিস্টেন্স, একটু মাঝখানে ফাঁক থাকলেই কিন্তু পাত্রগুলো দূর থেকে দেখতে ভালো লাগে। হয়তো মাঝখানে ভেদ আছে, কিন্তু সে ভেদটা কারো চোখে পড়ে না। তাই আমি এইটুকু শিখেছি হোস্টেল লাইফে, যে কারোর সঙ্গে যেন কোনো রকম দ্বন্দ্ব বা বিবাদ থাকে না। তবে হ্যাঁ, আমি যাদের বিরুদ্ধে বা যে সব কাজ বা যেগুলো বলতে হয়েছে, বকেছি, সেটা তোমাদের আজকে এইটুকুই বলবো, একটা দৃষ্টিকোণ থেকে তোমরা দেখবে, আমাকে যেহেতু মহারাজ একটা স্টুডেন্টের একটা লিডারশিপের একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি যেটুকু বকেছি ওই দায়িত্বের পদে দাঁড়িয়ে ওইখান থেকেই বকেছি। কিন্তু ওই মাইক্রোফোন ছেড়ে বাইরে গিয়ে কিন্তু কারোর প্রতি কোনো রকম বিদ্বেষ, কোনো রকম মানে আক্রোশ বা কোনো রকম কিছুই রাখেনি। সে যেমন খেলার মাঠে হয়, খেলার মাঠে যেটুকু ঝামেলা হলো একটা পয়েন্ট নিয়ে, মাঠ ছাড়লে যেমন বন্ধুত্ব, ঠিক ওই রকম সম্পর্কটাই আমার প্রত্যেকের প্রতি আছে। তাই জন্য কেউ যদি ওরকম ভাববে না যে কারোর প্রতি আমার এরকম কোনো মনোভাব আছে, এটা আমি জাস্ট শেষ করে, কারণ আর হয়তো আমি এই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পাবো না, বক্তা অন্যজন হবে ফেয়ার হলে। তাই জন্য এটাই আমার হয়তো শেষ ভাষণ। আর হোস্টেলে তোমরা আছো, যারা ফার্স্ট ইয়ারে বিশেষ করে আছো, অনেকে বাড়ি ছেড়ে থেকে এসেছে। যেমন আমরা যখন ফার্স্ট ইয়ারে এসেছিলাম, আমার তখন অলরেডি 8-9 বছর হয়ে গেছে হোস্টেলে। এরা কাঁদতো, হোস্টেলে এসেছে প্রথম বলে কাঁদতো, যেমন কয়েকজন নাম করা, রাজু, তন্ময়, এরা। তখন আমি এদেরকে সত্যি উপদেশ দিতাম, এরা আমার কাছে আসতো যে তুই কি করে আছিস, কাঁদিস না, এরকম। তখন আমি বলতাম যে এরকম, সত্যি তখন বলতাম, তখন আমি একটু দাদার আসন নিয়েছিলাম ওদেরকে সাহায্য করার মাধ্যমে। তবে আমি সত্যি এইটুকু শিখেছি যে সবার সঙ্গে মানিয়ে চললে হয়তো অনেক সময় নিজের অনেক স্বার্থসিদ্ধি বা অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু যখন ওই ত্যাগ হওয়ার পর দেখবে যখন সবাই আনন্দে আছে, তখন একটু পিছন দিকটা ঘুরে দেখাবে, দেখবে তোমার ওই ত্যাগটা এত সুন্দর একটা স্থান পেয়েছে না, সেটা সবার মুখে হাসি মুখে ফুটে উঠেছে। তাই তখন তুমি ওটা প্রকাশ করতে পারবে না সেই আনন্দটা। যেমন আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অনেক সিদ্ধান্ত নিয়েছি যেটা তোমাদের অনেক খারাপ হয়েছে, মানে খারাপ মানে কি, জাস্ট ক্ষণিকের জন্য, কিন্তু পরে তোমরা সেটা প্রকাশ করতে পারো না। আমি দেখেছি ভালোই হয়েছে। তাই অন্তিম পর্যায়ে এসে আর বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, আমি যেটা মেনেছি, আমি যখন ঘুরতে ভালোবাসি এটা সবাই জানে এবং জেনেও গেছে। এই কারণে, কারণ আমাদের একজন স্যার, ওনাকে ফলো করেছি,
উনি এটা সত্যি বলতেন, যেটা আমার হয়তো এখন হোয়াটসঅ্যাপে ইয়েতে লেখাই আছে, যে কর্ম নিজেই কর্মের পুরস্কার। আমার এখন ওটা লিখে রেখেছি, কারণ আমি ওটা সত্যি ফলো করি, যে আমি কোনো রকম ফলের আশা সত্যি করি না। এটা বলছি কারণে আমি শুধু কাজই করে যাই, কোনো রকম ফলের আশা করি না। তাই তোমরাও সবাই ভালো থাকবে, এবং আমার সঙ্গে যদি তোমরা যোগাযোগ করো, এইটুকু মাথায় রাখবে যে নির্দ্বিধায় আমি প্রথম বাক্যেই তোমাদের সঙ্গে কথা বলবো। তাই এইটুকু বলে শ্রী গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আমার বাক্যে আমি আজকে সঞ্চালকের পদেও নয়, আমার কাছে কোনো এরকম স্ক্রিপ্টও নাই, জানি স্ক্রিপ্ট রেডি করে কিছু বলবে, হঠাৎ করে রেখেছে বলে আমি এখন বলতে এসেছি। বলার মতো অবস্থায় নেই, আমাকে আরো সমাজ থাকতে হবে এখানে। তো একাই থাকবো বলতে একটা গতি থাকে। তো আমার একটা অবস্থা হয়েছে, বসে বসে আমি ফিল করলাম একটা মাছের দু ধরনের অবস্থা হতে পারে। কি অবস্থা? হয় মাছগুলো একসাথে চলে যাবে, না হয় কোনো জেলে তাকে জালে বদ্ধ করে টাঙিয়ে ফেলে দেয়। আমার দুটোর মধ্যে কিন্তু কোনো দুটো অবস্থায় নেই, আমি তৃতীয় অবস্থায় আছি। আমার তৃতীয় অবস্থাটা হলো যে আমি জালের মধ্যে আছি কিন্তু জলে আছি, জালের মধ্যে আছি কিন্তু জলে আছি। 6 মাস ধরে আরো আমাকে সেই জালের মধ্যে থাকতে হবে, তারপর সেই জালটা ভেদ করে আমি এগিয়ে যাবো। এরকম একটা আমার অবস্থা বর্তমানে আমি ফিল করতে পারছি। তারপর স্ক্রিপ্টেড তো আমার কাছে কিছু নেই যে আমি ধারাবাহিকভাবে কিছু বলে যাবো, জাস্ট কিছু অনুভূতি বলছি। ফার্স্ট ইয়ারে আসলাম, রাকার মধ্যে আমার অবস্থা, আমি 13 বছর ধরে হস্টেলে গেছি, ক্লাস 5 থেকে রামকৃষ্ণ মিশনে গেছি। তো বিভিন্ন অনুভব রয়েছে তার সমস্ত কিছু। তো এখানে এসে বিশেষ কিছু মানিয়ে নেওয়ার ছিল না যে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তবে ঠাকুরের কৃপায় আগের হস্টেলেও আমার স্বাগত, ধ্রুব, শুভ, শানি ইত্যাদি নামের আর বিভিন্ন বন্ধু ছিল। এখানে এসে আমি খুব কাছের কয়েকজনকে পেয়েছি, আবির, রাকা, নির্মল, আশিস, শুভম। এদের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি, অন্যান্যরা আমার খুব কাছে। এদের সাথে আমি অন্যান্যদের সাথে যদি কিছু 80% করে ফেলি আর কি পারলাম বা মনের কথা, তাদের সাথে আমি 100% করি, তার থেকে অধিক যদি কিছু হয় আমি তাদের সাথে করি। এইটা ছবির ব্যাপারে বলবো, আবির তো আমার যখন তখন বিভিন্ন ধরনের ছবি তুলতে থাকে, এটা নিয়ে কোনো বাধা বারণ নেই। তো ওই প্রথমে চিত্রমস্তি মহোদয় सरस्वती पूजायां भाण्डारे कार्यमासीत् तत्र सर्वं स्थापनीयमिति कृत्वा आविरेणैव तत् सङ्गृहीतमस्ति। द्वितीयं तत् प्रायः क्लास 9 मध्ये अहम् आसम्, तदा फेसबुक मध्ये मया स्थापितमासीत्, सद्यः एव फेसबुक अकौण्ट् मया ओपन् कृतमासीत् इति कृत्वा कृत्यमेवस्ति तत्तु विचित्रमेव अस्ति। स्नानार्थम् उद्युक्तः आसमहं, परन्तु तदा अयं चित्रग्रहणवीरः चित्रं स्वीकृतवान् आविरः। चतुर्थः अस्ति तत्तु अस्माकं प्रख्यातः अस्ति, प्रख्यातम् आपणमस्ति तत् हरिदास सेलून् इति। तत्रैव किञ्चित् गत्वा कर्तनस्य पूर्वं किञ्चित् मॉडेल् इत्यादिकं संस्थाप्य किञ्चित् तेनैव एवमेव पुनः संस्कृतेन अत्रैव पुनः वदामि चेत् স্যাররাই অনেকক্ষণ থেকে বললেন অনুভব অনুভব আর অনুভব। অনুভবই হচ্ছে সব থেকে বড় গুরু। আর অনুভবের আগেও যে অনুভব প্রদান, আমি লৌকিক বিষয়ে গিয়ে বলছি, বেদান্তেও প্রবেশ করছি না। অনুভব হওয়ার আগে অনুভব যে হৃদয়ে প্রবেশ করালো, অনুভব এই শব্দটা আমাদেরকে যে অনুভব শব্দের সাথে যে পরিচয় আমরা লাভ করব, তার মূল মাধ্যম হলেন কিন্তু গুরু। শান্তনু স্যার একদিন ক্লাসে, সিদ্ধান্তলের সংগ্রহের ক্লাসে আমাদেরকে বলেছিলেন, গুরোঃ কৃপাম বিনা না কিমপি সিদ্ধ্যতি ভোগ। এই কথাটা আমার মাথায় আছে, এখন আসতো
মানে ওটা তো অবর্তমান রয়েছে। উনি যা কিছু দিচ্ছেন বা এখানে স্যাররা যা কিছু দিচ্ছেন সবকিছুই কিন্তু ওনাদের কৃপা স্বরূপ, এবং সেটাই আমাদের মধ্যে আসছে। হ্যাঁ, সেটা আমাদের গ্রহণ করার ক্ষমতা হয়তো কারো 100% রয়েছে, কারো 80, কারো 50, কারো 20, কারো 10, বা কেউ অনেকে হয়তো নিতেও পারছে না, কিন্তু আমি আশা করি সবাই নিচ্ছে, কিছু না কিছু নিচ্ছে। তো অনুভব জননের একটা মূল মাধ্যম কিন্তু আমি এখানে গুরুকে দেখতে পাচ্ছি। তো গুরু হচ্ছেন মূল। এই যে এখানে পোডিয়াম আছে, এতগুলো বিল্ডিং আছে, এই পাথর ইত্যাদি সমস্ত ডিজাইনের বহুত কিছু আছে, কিন্তু এটার অস্তিত্ব গুরু ছাড়া কিন্তু নেই। এখানে যদি এরকম মানে আমাদের স্নেহধন্য বা আমাদের উপর সবসময় স্নেহ দেখান এই ধরনের যদি অধ্যাপকরা না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই এই অনুভব যে আমি শেয়ার করছি তোমাদেরকে বলছি, এটা বলার আমার ক্ষমতা হয়তো থাকতো না, বা এই বলারও আমার কোনো টেন্ডেন্সি উদয় হতো না যদি স্যাররা না থাকতেন। কেন? কারণ ওনারা যখন ক্লাস নেন তো ক্লাসে শুধু বিষয় মাত্র বলেন না, কেবল বিষয় পাঠে विषयांतरापि गत्वा यत् उचितमस्ति तदपि अस्मान् शिक्षयन्ति भवन्तः इति कृत्वा अहम् आत्मानं धन्यं मन्ये। पुनः রাকাও একটা কথা বললো যে ফলের আশা করি না। আমার মা একটা কথা বলে, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমি ভাবলাম যে এত কিছু কি করে কি হবে, আমি কোনোদিন কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিছু করিনি, কারণ বাড়িতে এত বড় বিপদ আসেনি, বাবার একটাই ছেলে আমি, ঠাকুরের কৃপায় আছে কিছু, তো করতে হবে, কিন্তু পথ কেমন করে চলতে হবে সেই পথটা কিন্তু আমি কোনোদিন দেখিনি। তো মাকে বলছিল যে তুই ভাববি না, তুই করে যা, করে যা মানে তুই এখন যেটা করছিস তার ফলটা যে কি হবে সেটা ভেবে করবি না, হ্যাঁ, কিন্তু যেটা করবি সেটা সৎভাবে করবি, দেখবি ওর উচিত ফল আসবে। এবং ওটা মুহুর্মুহু আমি দেখতে পেয়েছি। এবং শিক্ষা বাড়ি থেকেই শুরু হয়। একটা ইংলিশে কথা রয়েছে, আমার ইংলিশটা খুব একটা ভালো না বলে আমি এখন বলতে পারছি না। তো শিক্ষা বাড়ি থেকে প্রথম শুরু হয়, বাবা মাই প্রথম শিক্ষা দেন, তারপরে ধীরে ধীরে আমরা চলে আসি স্কুল জীবনে। স্কুল থেকে আমার তো বললাম হস্টেলে গেছে, তো বিভিন্নভাবে মহারাজরা, স্যাররা এবং এখানে এসে গুরুকুল অধ্যাপকরা, এবং আমি খুব আজকের দিনে মিস করছি আমাদের ভেঙ্কটরমন স্যারকে। ওনার তো দর্শন মাত্রই আমাদের সবকিছু মানে সমস্ত অজ্ঞান দূর হয়ে যায়, এরকম একটা ওনার মাহাত্ম্য আছে। এখানে স্যাররাও রয়েছেন, ওনারা প্রত্যেক আমি যদি এখন যা যা বলবো মনে হচ্ছে সবকিছু মনে হচ্ছে যে স্যারদের কথাকে অনুবর্তন করবো। অনুবাদমায় দেব আমি প্রতিপাদনামি ক্ষেত্রে অনুবাদম মন কথা মানে তাই বেশি আর কিছু বলছি না। তো মানে আর একটা কথা আমার শুরুতেই মনে আসছিল যে আসারও একটা সুখ থাকে আর যাওয়ারও একটা দুঃখ থাকে। তো আসিবার সুখ আর যাইবার দুঃখ, বল বন্ধু কোনটারে করিব মুখ্য। যদিও এখানে যখন আমি আসছি আমার মনে হচ্ছিল প্রবীণ হলদার নামে যে ভাইটি কোথায় থাকবে বুঝতে পারছিল, যদিও একটু হাত তুলে ভাই আছে এখানে। হ্যাঁ, তা আমি ভাবছিলাম আসার সময় সেও আবার হয়তো আমাকে বেস্ট অফ লাক বলবে কিনা, কারণ এমন কিছু আমি ফাইল পেয়েছি হোস্টেলে যারা কিনা সকালবেলা যদি আমাকে বাথরুমে যেতে থাকে তখনও বলে বেস্ট অফ লাক। আমি স্টুডেন্ট একটু চমকে গিয়েছিল হঠাৎ করে বেস্ট অফ লাক কেন বললো, তারপর আমি ভেবে দেখলাম যে না হ্যাঁ সত্যি হয়তো কোনো কারণ বুঝেছে অবলম্বন করে। সাগরের এতক্ষণ আমি কথাগুলো শুনলাম, একটু আগে মানে সাগর আসার আগে পর্যন্ত আমার মনটা অনেকটাই স্থির ছিল, কিন্তু সাগরের কয়েকটা কথা আমার হৃদয়ে এমনভাবে ছুঁয়ে গেল যেগুলো মানে এর আগে অন্য কোনো বক্তা হয়তো বলেনি যারা আমার বন্ধুরা ছিল। যেমন ফার্স্ট পয়েন্ট আমি বলবো ভেঙ্কটরমন ভট্ট স্যারের কথা। সেই স্যারের নাম সাগর হঠাৎ করে নামটা নিল, যেটা আমি এখানে এসে বলেও ভাবছিলাম যে আমাদের ব্যাচটাই হয়তো এখনো পর্যন্ত এমন একটা ব্যাচ যে ব্যাচ এখান থেকে বেরোনোর সময় অর্থাৎ এমনি কমপ্লিট করে বেরোনোর সময় এই বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে ভট্ট স্যারের আশীর্বাদ ছাড়া বেরোচ্ছে এখনো পর্যন্ত শেষ ব্যাচ হয়তো এটাই। এরপরে যারা ভাইরা আছে তাদের আশা করি স্থিতি হবে। বলার বিষয় যদি বলি, এখানে আসলে এখানে আমার বলার জন্য বিষয় প্রচুর রয়েছে, শেষ বিষয় হবে না। সবাই যেহেতু ছবির বিষয়ে বলছে তা আমি একটু ছবির বিষয়গুলো বলি, যদিও বলার তেমন কিছু নেই, দেখে বোঝা যাচ্ছে বলটা কোথায়। একটা রয়েছে প্রথম যে
পিঙ্ক কালারের একটা শার্ট পরে, ওটা রয়েছে ইমামবাড়াতে, আমাদের ইমামবাড়ায় রয়েছে ছবিটা। তারপরে এইদিকে যেটা রয়েছে, যে ছবিটা সবার কাছে খুব বিশিষ্ট বলে মনে হয়, এই গাছের ডালে অনেকটা উপরে উঠে গিয়েছিলাম। সম্ভবত বলেছিলাম গরচুমুখ নামে একটি জায়গা রয়েছে, ওই গরচুমুখে একটা গাছের ডাল ছিল, তার গাছটা অনেকটা উঁচুতে কাটা অবস্থা ছিল, সেটা দেখে আমার খুব ভালো লাগে। তারপরে উপরে উঠে গেছিলাম, আমার রবীন নামে এক বন্ধুকে বলেছিলাম ছবিটা তোল, সেই তুলেছিল এটা। আচ্ছা, তারপর এই জায়গাটা যে আছে পিছন দিকে আমি ঘুরে আছি এবং সানগ্লাস করা ছবিটা, সেটা আমাদের ভোজপুরে নেই, লকডাউনে ছিলাম আমরা 3 জন, সম্ভবত আমি, সুরদীপ এবং দিবাকর, ছবিটা তুলেছিল সুরদীপ। আর তারপরে এই 4 নম্বর ছবিটা, যেটা মাথায় এখন হাত দিয়ে দাঁড়িয়ে আছি, এই ছবিটা সম্ভবত ভিক্টোরিয়ায় গিয়েছিলাম, কার সাথে গেছিলাম সেটা বলবো না, যাই হোক স্যাররা আছেন পরে বলবো। মাঝখানে যে ছবিটা রয়েছে এটা, এই ছবিটা আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম, সবকটাই ফেসবুকে পোস্ট করা রয়েছে। ওই ছবিটা থেকে অনেকগুলো আমার হাসি, আমি নিজেরও হাসি পেয়েছিল, কিন্তু তবুও ছবিটা পোস্ট করেছিলাম, একটু কি ভালো লেগেছিল। ওটা সম্ভবত দীঘায় গিয়ে ছবিটা তোলা, দীঘার রঞ্জনা হোটেলের ভিতরে। ওখানে কিছু স্যারের নাম নিলে বলবি, ওখানে কিছু স্যারের নাম, ওটা 7 ছেলে বন্ধুরা মিলে গেছিলাম। সবাই হয়তো আসবে কিছু ফিলিংস, মানে ভিডিওটার অনুভবগুলো বলবে, তা আমি বেশি কিছু অনুভবের কথা বলবো না, কারণ যা বলতে যাবো সবই পুরনো মনে হবে। তার কারণ আমার যে আগে বন্ধুরা বলে গেল, তারা প্রত্যেকেই অনুভবের কথা বলে চলে গিয়েছে, আমার নতুন করে তেমন অনুভব কিছু বলার নেই। শুধু একটা ভিত্তি, যেটা একটা কথা, সেটা আবৃত্তি না করলেই নয়, সেটা অবশ্যই করতে হবে। যেটা রাখাও বললো, সাগরও বললো, আমাকে প্রত্যেকেই বলে গেল কথাটা, যে আমাদের এখানে যে স্যারটা, এই স্যারদের মতো স্যার সত্যি বলতে আমি একমাত্র স্কুলে কয়েকজন স্যারকে দেখেছিলাম, তার বাইরে এখানে এসে আমি স্যারকে দেখেছি, আমার মনে হয় না এর পরে গেলে আমি এনাদের মতো কোনো স্যার বাইরে পাবো বলে, পাবো না এটা বলছি না, কিন্তু এনাদের সদস্য আমি কোনো স্যারকে পাবো বলে আমার মনে হয় না। কেন বললাম, প্রথম আমি যদি একজনের নাম বলি, তিনি হচ্ছেন আমাদের গোপীকৃষ্ণ নেহরু স্যার। ওনাকে আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো স্টুডেন্টকে রেগে গিয়ে কোনো কথা বলেছেন, অথবা ওনার মধ্যে কোনো রাগ রয়েছে। ওনার ক্লাসে মনে হয় সবচেয়ে খারাপ কাজ আমি করেছি, কারণ প্রচুর ঘুমিয়েছি আমি ওনার ক্লাসে, যেটা আমি ক্ষমার অযোগ্য, আমি প্রচন্ড পরিমাণে ঘুমিয়েছি স্যারের ক্লাসে। দ্বিতীয় কথা হচ্ছে, স্যারের ক্লাসে আমি লেট করে এসেছি বহুবার। যাই হোক, আমার থেকেও বিশিষ্ট ব্যক্তি কেউ রয়েছে, যারা আমি 10টা 10-এ আছি, তারা আমাকে 10টা 25-এ এসেছে, তাদের নামগুলো উচ্চারণ করছি না, যাই হোক। কিন্তু তবুও কিন্তু স্যার একবারের জন্য আমাদের বকা দেয়নি। তারপর যদি বলি আমাদের নীরজ কুমার ভার্গব স্যারের কথা, সেখানে নীরজ স্যার আমাদের এত উচ্চ মানুষ একজন, তিনি কিন্তু আজ পর্যন্ত ওনার কাছে আমি বকা খেয়েছি ঠিক কথা, কিন্তু বকাটা আমার কাছে কিন্তু আজ পর্যন্ত মনে হয়নি যে স্যার আমার কোনো খুব পরিমাণে আমাকে ঝাড়ছে বা কোনো কারণে আমার খুব বকা দিচ্ছে, এরকম কিছু লাগেনি। কারণ আমি পয়েন্টগুলো ধরেছি, ওনার একটা বার তোমার মনে আছে, আমি যখন দ্বিতীয়বার ফার্স্ট ইয়ার এখানে ভর্তি হই, তখন ফার্স্ট ইয়ারে উনি আমাকে একটা কথাই বলেছিলেন, আমি স্টাডি আওয়ারে আসতে 15 মিনিট লেট করেছিলাম। উনি আমাকে পিছন থেকে ডেকে বলেছেন, ও নেতাজি দাঁড়াও। बोले तुम्हारे तो एक साल आप नहीं चल गए ना, तो क्यों फिर से लेट करके स्टडी में आए हो, ठीक टाइम में आओ। স্যার এই একটা বাক্য বলেছিলেন, ওই বাক্যটার মধ্যে আমি বুঝতে পেরেছিলাম আমার ভুলটা কোথায়। তারপর থেকে স্টাডি আওয়ারে আমি লেট করিনি এমন নয়, এখন পর্যন্ত হয়, ভুল করবো না এমন তো ভিডিও পণ্ডিত নয়, এখন হয়। আর যদি আমি চাই না বাকি বন্ধুদেরকে কাঁদা থাকে, আমাদের পরে আরো একজন আসবে, চোখে জলটা এখানে চলে আসবে, আমি চাই না, সেই জন্য আমি চাইবো আরো একটা কমেডি বিষয় যেগুলো মানে উচ্চারণ করতে। তার মধ্যে প্রথম একটা ক্লাস আমি বলবো সুখদেব স্যারের ক্লাসের বিষয়। সেখানে কি হয়েছে, স্যার একটা বিষয় বুঝিয়েছেন, বোঝানোর পর স্যার আশিসকে জিজ্ঞাসা করেছেন, ও আশিস আবহাওয়া নাম, এবার আশিস মুখে বলছে আম মহোদয়, আম মহোদয়, এবার কেউ খান আছে। স্যার তখন বুঝতে পারছেন না সুখদেব স্যার, যে মানে সে বুঝতে পেরেছে কি বুঝতে পারেনি, আম মহোদয়, আম মহোদয়, স্যার কনফিউজ হয়ে গেছেন, আসলে বুঝতে পেরেছে কি বুঝতে পারেনি। তখন স্যার জিজ্ঞাসা করলেন কি গো, মানে কাহা বোধা আম এটা না, তখন বুঝতে পারছেন না, সঙ্গে একটা করে দেবো
स्कंदम एवं मैंने कहा कि ये काम इन्होंने काम होता है क्या ये क्या विषय लोग पढ़ते नहीं ऐसा ठीक होता है सारे के तो हम শুনেছি আরো কমেডি বিষয় নেই এমনটা নয় অনেকই রয়েছে আরেকটা কমেডি বিষয় যদি বলি আমি সংস্কৃত কিছু অনুবাদ করব না কারণ বাংলাতে বহুত অনেকটা সময় চলে যাচ্ছে যত মনে হয় হ্যাঁ যা বলার বাংলাতেই বলছি একবার এইচডি মহারাজ আমাদের ডেকেছেন এইচডি মহারাজ আমাদের 12 জনকে ডেকেছেন সেখানে 12 জনের মধ্যে উপস্থিত ছিল না লক্ষ্মীকান্ত আর আবির এবার সম্ভবত লক্ষ্মীকান্ত বাড়িতে গিয়েছিল আর আবির ছিল হোস্টেলে আবিরের পেট খারাপ সম্ভবত ছিল পেটে যন্ত্রণা কিছু একটা হচ্ছিল এবার সেটা আবির দুজনকে বলেছে এক হচ্ছে দিবাকর আর আরেক হচ্ছে শুভমকে আবির বলেছে ভাই আমার পেটে ব্যথা এবার শুভম শুনেছে ঠিকই দিবাকরকে বলেছে ওর পেটে যন্ত্রণা এবার দিবাকর সেটা শুনেছে মাথায় যন্ত্রণা এবার মহারাজ জিজ্ঞাসা করেছে তোমাদের মধ্যে 12 জন তাহলে 10 জন কেন এখানে সেখানে আমরা বলছি মহারাজ দুজন তো নেই লক্ষ্মীকান্ত বাড়িতে গেছে যদি ওকে 6 মাসের মধ্যে 2 মাস এখানে দেখা যায় 4 মাস বাড়িতে তারপর মহারাজ বললেন তাহলে আরেকজন আমি বলছি মহারাজ আবির নেই আসলে আবিরের একটু শরীরটা খারাপ এবার আমি এইটুকু বলার পরে মহারাজ জিজ্ঞাসা করছেন কি হয়েছে আবিরের ফট করে দিবাকর বলে দিয়েছে মহারাজ ওর মাথায় যন্ত্রণা ঠিক আছে মাথায় যন্ত্রণা দিবাকরের কথাটা শেষ না হতে হতে শুভম বলে দিয়েছে পেট খারাপ এবার দিবাকরের কথাটা শেষ হওয়ার আগেই যখন আরেকটা শব্দ হয়ে যাচ্ছে দেখতে চলে যাবো যখন বলছে মাথায় যন্ত্রণা মাথা শব্দটা শোনা গেছে আর এদিকে পেট খারাপ পেট শব্দটা শোনা যায় খারাপ শব্দ শোনা গেছে এদিকে মাথা এদিকে খারাপ যখন মহারাজ বলছে মাথা খারাপ এটা মানে বলবো এমন অবস্থা হয়েছে আমরা প্রত্যেকে প্রায় লুটামুটি খেয়ে এসেছি একটা কথা বললেন মাথা খারাপ এটা রোগ হয় ও আচ্ছা ওর মাথা ছিলই না কবে অপমান করার জন্য বলে ঠিক একটু কমেডি করে বলেছিলেন সবার সঙ্গে আমরা এসেছিলাম এসে যখন আমি জিজ্ঞাসা করলাম আবিরকে যে আমি তো অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি বললো সময়টা আমার হয়েছিল একটু মাথাটা যন্ত্রণা ঠিক আছে তা আমি না সরি পেটটা একটু যন্ত্রণা হয়েছিল তা আমি দুজনকে দুটো শব্দ জাস্ট ইউজ করেছি একজনকে পেট ব্যথা করেছে একজনকে পেট যন্ত্রণা করেছি সম্ভবত এটাই তো এবার সেটা দুজন দুরকম দিবাকর পেট ভুলে গিয়েছিল যে পেট যন্ত্রণা করেছে শুনেছে পেট মানে বলেছে যে মাথা যন্ত্রণা এটা বলে মহারাজকে বলার ফলে এটা পুরো ভুলে হয়ে গেছে এরকম কথা বলতে থাকে তা তোমার আশা করি আমি অনেকটা বেশি নিয়ে নিলাম আর অধিক সময় আমি নেবো না যাই হোক বাকি বক্তারা এখন রয়েছে গুরুজনদের আমি প্রণাম জানাই সব উপস্থিত আচার্য এবং ভাইয়েরা এবং বন্ধু প্রত্যেক আমার সাহায্য জানি বক্তব্য রেখেছে যদিও এখানে একটা ভালো বক্তব্যের পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের মধ্যে আমি এসে আমাকে নিজে যেন মনে হচ্ছে বিদ্যাপ্রদেশে আছে হংস মধ্যে বাবুই কথা তাহলে যদিও সবাই ছবিগুলো সম্বন্ধে বলছে তাহলে আমিও সেটা একটু বক্তব্য করছি প্রথমে ওই যে ছবিটা আছে একবারে ওই পাশে সেটা সম্ভবত আমরা কামারপুকুর ঘুরতে গেছিলাম এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তোলা হয়েছিল মানে সিচুয়েশনটা ছিল সেখানে খাওয়ার মানে প্রসাদ গ্রহণের সময় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল সে অপেক্ষার সময় আমি কিছুক্ষণ বসেছিলাম আর সেই সময় কেউ একজন ছবিটা তুলেছিল দ্বিতীয় ছবিটা হচ্ছে আমার এখানে একটা স্টুডিও আছে উর্মিলা স্টুডিও সেই স্টুডিওতে ছবিটা তোলা উর্মিলা তৃতীয় যে ছবিটা আছে সেটা সম্ভবত আমার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারে তোলা হয়েছিল স্টাডি আওয়ার সময় এবং চতুর্থ একটা চরিত্র কাজ সেটা বোঝা যাচ্ছে এবং সেখানে আমার যে রাকাশুশি যে ইয়েটা পড়ে আছে টি শার্টটা সেটা বস্তুত আমার ওটাকে পরে বলছি আমি একবার চেক করে দেখি পরে মানে অবস্থাটা কিরকম হয় জ্ঞান ছিল তারপরে এই বিষয়ে নানা রকম বক্তব্য থাকে
এই হচ্ছে বিষয়। এবার 5 বছরের অভিজ্ঞতা বলতে গেলে যে বিষয়টি প্রথম আসছে সেটা হচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। নদ্যাः प्रवाहः इव समयः गच्छति। সেইরকমই আমরা 5 বছর যে কিভাবে কাটিয়ে ফেলেছি, সত্যি এটা কিছুটা অবাক হচ্ছি। মানে সময়টা আমরা ঠিক হয়তো বা বুঝতে পারিনি। আমি যখন প্রথমে এসেছি তখন আমি প্রতিদিন কাঁদতাম, প্রায় বাড়ির জন্য আমার প্রায় সময় মন খারাপ করতো, ওই জন্য এখনো তাই করে। আমার ওটা কদাচিৎ ঘুমানোর সময় কেউ নাক ডাকতো না বা এরকম পরিস্থিতি অনেক সময় হয়েছে। যাই হোক, তবে এই হোস্টেলে এসে আমি একটা অনুভব করেছি যে সামাজিক জীবনে কিভাবে চলতে হয় আমরা, সেই বিষয়ে আমার অনেকটাই জ্ঞান হয়েছে, যেটা আমার এখানে আসার প্রাক ছিল সেই অভিজ্ঞতা। যাই হোক, আর সবচেয়ে বেশি যেটা পেয়েছি এখানে এসে আমাদের আচার্যদের মতো মানে পাওয়া একবারই যায় না বলা চলে। মানে ওনাদের মতো ওনাদের পথপ্রদর্শনে অভিভূত এক প্রকার আমি, তার জন্য আচার্যদের যথাযথ প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি সংস্কৃত পড়বো এটা আমি কোনোদিন ভাবিনি। ফার্স্ট ইয়ারে এখানে আসি, তারপরে যা 3rd ডিগ্রি স্টার্ট হয়। সংস্কৃত যে এত শক্ত, এবং এত শক্ত মানে কি, মানে এত যে টেকনিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। মানে আমরা 7-8-এ যখন আমরা সংস্কৃত পড়েছি তখন আমরা এই কি আছে সংস্কৃত, ওই সামান্য একটা শীতল কথা, একটা গুরু তারপরে এখানে যা শুরু হলো, তারপরে মানে ফার্স্ট ইয়ারে সেই যে পিরিয়ডটা আমি পেরিয়ে এসেছি, ওই সময়টা আমাকে আমার লাইফে এত কিছু শিখিয়েছে। এবং আমি এইটা বলবো, 5 বছর যাওয়ার পর মানে সংস্কৃতের প্রতি, শাস্ত্রের প্রতি আমার যা শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমার অনেক মানে বেড়েছে। এবং আমি এখানে সব থেকে বেশি মিস করবো বলতে গেলে হচ্ছে আমাদের যে আচার্য আছে, সব থেকে বেশি আমি আমাদের আচার্য মিস করবো। মানে যখন এখানে আমি স্টুডেন্ট ছিলাম, মানে আগে আমি যখন এখানে থাকতাম, মানে এখনো আছি, মানে তখন আমি খালি চিন্তা করতাম কবে এই ভিডিওটা শেষ হবে, কবে এই ভিডিওটা শেষ হবে। কিন্তু এখন শেষ করার সময়, কিন্তু তাই একটুখানি আমার মনটা একটুখানি বলতে গেলে খারাপই একটু লাগছে। তারপরে আমি সত্যি করে বলতে গেলে সব থেকে বেশি মিস করবো হচ্ছে আমাদের সুদেব স্যারকে। कारण ये है कि लॉकडाउन में आपने मेरा जैसे सहायता की, मतलब व्हाट्सएप पर से मैंने आपको जब भी मैसेज किया या कुछ भी मतलब मेरा कुछ डाउट हुआ, आपने सदा ही मेरे पास रहने का आपने मेरा हेल्प किया। और बाकी जो है लेगू सर, इनके जैसा अगर मैं हो पाऊं तो मेरा जिंदगी सारा धन्य ही हो जाए। क्योंकि मैंने इनको कभी भी मतलब गुस्सा में नहीं देखा, हमने हमेशा इनका जो स्थिति है वो समान ही रहा है। तो ये एक बहुत बड़ी अचीवमेंट है जो सुख दुख के समय रिचुअल मैं बहुत मिस करूंगा। वो क्लास में आकर जो मतलब हमको से पढ़ाते थे, जो हंसी मजाक करते थे, वो भी मैं बहुत मिस करूंगा। और अंत में चलो नहीं कर दिया।
বিচিত্র বীর্য। তারপরে তো হচ্ছে প্লেয়ার হলে কোনো নাটকের হয়তো কোনো তারপরে তো হচ্ছে ইয়েতে মানে স্টাডি আওয়ারই হবে ওই মানে সিঙ্গারে যে পিকচারটা আছে ওইটাকে আবির ওটা এডিট করেছে আর এই যে মানে ক্লাস টাইমের সময় এটা কেউ তুলেছিল এটা আমার এই মুহূর্তে তো শেষে আমি একটা কথাই বলতে চাই যে সবাই মিলে এখানে ভালো মতো থাকো, সবাই মিলে একসঙ্গে থাকো, এটাই ছবি বলতে প্রথমেরটা আমি আমাকে বিয়ে করেছিল তন্ময়। আপনি রেডি করেছিল, নিচে নিচে আমি পোজ দিচ্ছিলাম, ওদিকে আমাকে তুলেছিল আবিরের সময়, মানে হোলি খেলার সময়। আমি এর 5 বছর আগে রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু জানতাম না, হোস্টেলের জীবন সম্বন্ধে কিছু জানতাম না, আর এই সংস্কৃত জগৎ সম্বন্ধে কিছু জানতাম না। এখানে এসে অনেক কিছু অনুভব হয়েছে, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, আর অনেক ভুলও করেছি। আর কয়েকটা কথা বলবো, 1000 problems, 1 solution, গোপীকৃষ্ণ রেডি। থাকেন কিভাবে, মানে আমি যে কোনো কিছু সমস্যা সব কিছু সমাধান থাকে, এমন কিছু থাকে না। আর আরেকটা কথা হলো যেটা মানে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে পূর্বজন্মে হয়তো খুব একটু হলেও পূর্ণ করেছিলাম যে ভট্ট স্যারের মতো মানে গুরু পেয়েছিলাম, সাক্ষাৎ মানে ভগবান দর্শন করতে পেরেছি, এটুকুই। আর হচ্ছে যে হয়তো ভালোভাবে পড়াশোনা করিনি, তাই এখন চিন্তা হয় ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যতে কি হবে না হবে। আর তোদেরকে সত্যি খুব মিস করবো, কারণ এরপর বেরিয়ে যাবো, তো সত্যি বলতে প্রচুর মিস করবো, মানে এত মিস করবো। নির্মল, রাকা, সাগর, আবির, বাকি সবাই প্রচুর মিস করবো, কারণ আমি আর হয়তো এরকম হোস্টেল জীবন পাবো না। আর অনেক কিছু শিখেছি, মানে বলতে অনেক কিছু শিখেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাই। যত বলি নাই রাতি মলিন হয়েছে পানি, যত বলি নাই রাতি মলিন হয়েছে পানি, মুখ পানি চিনি বলে না না না, বুঝে মানি না।
সবাই ভালো থাকবেন।